আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এবং ইনকাম ট্যাক্স রুলস নিয়ে। প্রাথমিক আলোচনায় আমরা আলোচনা শুরু করেছিলাম আয়কর নির্দেশিকা থেকে, যেটা জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং থেকে প্রকাশিত আয়কর নির্দেশিকা 2022-23। আমরা এই আয়কর নির্দেশিকার বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি প্রথম ভাগে, দ্বিতীয় ভাগে সাধারণ জ্ঞাতব্য বিষয় এবং ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন সম্পর্কে। তৃতীয় ভাগের আলোচনা হচ্ছে বিভিন্ন খাতে আয় নিরূপণ। আমরা আজকে বিভিন্ন খাতে আয় নিরূপণ সম্পর্কে আলোচনা করব। তার আগে প্রথম ভাগ কিংবা দ্বিতীয় ভাগের আলোচনায় কারো কোনো কোয়েশন আছে কিনা, যদি কোয়েশন থাকে তাহলে করতে পারেন বিগত ক্লাসগুলোর আলোচনা প্রেক্ষিতে। আমার মনে হয় আপাতত নেই। আমরা আজকে তৃতীয় ভাগ থেকে আলোচনা শুরু করছি বিভিন্ন খাতে আয় নিরূপণ নিয়ে। আমরা বিগত ক্লাসে আলোচনায় রিটার্ন ফর্ম সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে আইটি গ 2016 হচ্ছে নতুন রিটার্ন ফর্ম, যেটি বর্তমানে প্রচলিত। এটা 2016-17 করবর্ষে নতুন ভাবে প্রবর্তিত হয়। এই ফর্মে আমরা রিটার্ন পূরণটা দেখবো আজকে ব্যক্তি করদাতার ক্ষেত্রে। আমাদের প্রথম আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে বেতন খাতে আয়। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখব আয়কর অধ্যাদেশের ধারা 21 এবং আয়কর বিধিমালা বিধি 33 অনুযায়ী। এখানে দেখেন খেয়াল করে, ধারা 21 এবং বিধিমালার 1984 এর বিধি 33 অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, যেটাকে আমরা বলছি আয়কর অধ্যাদেশ, আর সেটার সাথে আছে ইনকাম ট্যাক্স রুলস, যেটাকে আমরা বলছি আয়কর বিধিমালা। তো আমরা অধ্যাদেশের যে ধারাগুলা আছে এটাকে আমরা বলছি ধারা, সেকশন, আর বিধিমালাকে আমরা যে ধারাগুলা আছে এটাকে আমরা বলছি বিধি। আমরা যদি আয়কর অধ্যাদেশ দেখি তাহলে আয়কর অধ্যাদেশে আমরা যখন 21 ধারায় যাব, এখানে আমরা যদি সেকশন 21-এ যাই তাহলে এখানে আমরা দেখব স্যালারিজ। তাহলে এই সেকশন 21-এ স্যালারি সম্পর্কে কিছু কথা বলা আছে। আমরা এটা আলোচনা করব যখন অর্ডিন্যান্স ডিটেইলস আলোচনা করব, তখন আলোচনায় নিয়ে আসব। এটার সাথে বিধিমালা আছে বিধি 33। তার মানে আমরা বেতন খাতে আয় আমরা যখন হিসাব করব, ওই হিসাবের জন্য আমাদের রিলেটেড লটা হচ্ছে সেকশন 21 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এবং রিলেটেড রুলস হচ্ছে সেকশন রুল 33 অফ ইনকাম ট্যাক্স রুলস 1984। আমরা একটু রিটার্ন ফর্মটা ওপেন করি, যে রিটার্ন ফর্ম আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। ব্যক্তি করদাতার ক্ষেত্রে আমরা যে রিটার্ন ফর্মটি ইউজ করে থাকি, ওই রিটার্ন ফর্ম। আমি রিটার্ন ফর্মটি ওপেন করছি। এটা হচ্ছে রিটার্ন অফ ইনকাম ফর ইন্ডিভিজুয়াল এসএসসি, একজন ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের জন্য। এই ফর্মটি আমরা আগে আলোচনা করেছিলাম। আমরা বিগত ক্লাসে এই ফর্মের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং অ্যাকনলেজমেন্ট কিভাবে পূরণ করতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম।
আজকে আমরা শিডিউল গুলার আলোচনায় প্রথমে শিডিউল 24A এটা নিয়ে আলোচনা করব, যেটা বলা আছে ইনকাম আলী ফ্রম ভাই, স্যালারিজ। জি বস আজান হচ্ছে, একটু 2টা মিনিট। হ্যাঁ, জি ঠিক আছে। থ্যাংক ইউ বস। আমরা শিডিউল 24A তে স্যালারিজ থেকে যে ইনকাম গুলা আছে সেটা আমরা দেখব। তো এখানে আমরা প্রথমে পার্ট 2 তে একটু দেখি। পার্ট 2 তে আমরা দেখব পার্টিকুলারস অফ টোটাল ইনকামে স্যালারিজ এর এখানে লেখা S21। আমি গতদিন ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে সেকশনটা এখানে মেনশন করা আছে, তাই আমরা এখানে নির্দেশিকায় দেখলাম যে ধারা 21 অনুযায়ী বেতনাদি থেকে আয় হবে, এবং এক্ষেত্রে বিধি 33 যেটা আছে আয়কর বিধিমালা 1984, সেই বিধি 33টি প্রযোজ্য হবে। এখানে আমরা সাধারণভাবে একজন চাকরিজীবী করদাতার প্রাপ্ত মূল বেতন, উৎসব ভাতা, পরিচারক ভাতা, সম্মানী ভাতা, ওভারটাইম ভাতা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে গৃহকর্তার প্রদত্ত চাঁদা এবং বিভিন্ন পারকুইজিট যে বেতন খাতের করযোগ্য আয়। বেতন খাতে করযোগ্য আয় নিরূপণের জন্য পৃথক তফসিল রয়েছে, যে তফসিলটা আমরা 24A তে গিয়ে পাবো। এটা হচ্ছে গিয়ে পৃথক তফসিল আয়টা বের করার জন্য। আয়কর বিধিমালা 1984 সংশোধনের মাধ্যমে 2016-17 কর্পোরেশন নতুন রিটার্ন ফর্মের সাথে নতুন তফসিল 24A, যেটা আমরা এখন দেখলাম, প্রবর্তন করা হয়েছে। উল্লেখিত নতুন রিটার্ন ফর্মে ক্রমিক নং 24A তে বেতন খাতে করযোগ্য আয় নির্ণয়ের জন্য তফসিল 24-এ পূরণপূর্বক মূল রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। এখন আসেন আমরা তফসিল 24A বা শিডিউল 24A কিভাবে ফিল আপ করবো এবং বেতন খাতের আয়টাকে কিভাবে আমরা ভাগ করব। প্রথমত আমরা একটু খেয়াল করে দেখি, এখানে বেতন খাতের আয়টা দুইটা ভাগে ভাগ করা আছে। এখানে আমরা দেখব আয়কর অধ্যাদেশে বিদ্যমান বিধান অনুযায়ী তফসিল 24A অনুযায়ী বেতন খাতের করযোগ্য বা করমুক্ত আয় পরিগণনা সরকারি আদেশভুক্ত কর্মচারীর ক্ষেত্র ব্যতীত একটি উদাহরণ নিচে প্রদান করা হলো। এখানে খেয়াল করে দেখেন, সরকারি আদেশভুক্ত কর্মচারীর ক্ষেত্র ব্যতীত, তার মানে আমরা দুইটা ভাগ করলাম। একটা ভাগে যারা সরকারি আদেশভুক্ত কর্মচারী তাদেরকে রাখলাম, আরেকটা ভাগে বাদ বাকি সবাই। এখন এখানে আপনারা বলতে পারেন সরকারি কর্মচারী, আসলে সরকারি সবাই না, সরকারি আদেশের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে। এখন এখানে সরকারি আদেশভুক্ত যারা, এখানে আমরা একটু নিচের দিকে যাই, এই জায়গাতে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতন খাতের আয় নিরূপণ এখানে বলা আছে 21/জুন/2017 এসআর অনুযায়ী হবে। এটা আমরা পরে আলোচনায় আসবো। সরকারি আদেশভুক্ত বেতন আদেশভুক্ত যাদের, তাদের ক্ষেত্রে তারা ব্যতীত যারা এখানে আছেন তাদেরটা আমরা দেখব প্রথমে। তার মানে মোটা দাগে বললে এটা বেসরকারি যারা, তাদের ক্ষেত্রে আয়টা আমরা দেখব কিভাবে বেতনের আয়টাকে আমরা করযোগ্য এবং করমুক্ত আয়ের মধ্যে ভাগ করব। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এই তফসিলে আমরা যদি ফিল আপ করি অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা যে ইয়ারে ফাইল করছি ওই ইয়ারটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এখন আমরা 2022-23 অর্থ বছরে আছি। এই অর্থ বছরে আমরা যে রিটার্ন ফাইল করব এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23। টিআইএনটা করদাতার 12 ডিজিটের টিআইএন থাকে, আমরা জানি এখানে লিখতে হবে 1 এবং 2, এটাই গেল। তারপরে পার্টিকুলার শুরু হলো 3 থেকে। 3 থেকে শুরু করে এখানে 22 পর্যন্ত আছে টোটাল, আর 21 হচ্ছে আদার্স। তার মানে আমরা যদি হিসাব করে দেখি
3 থেকে আমরা এখানে আছে 22, মানে 18টা হেডেই মেইনলি আমাদেরকে লিখতে হচ্ছে, বেসিক পে, স্পেশাল পে, আদার্স, এখানে 18টা হেড। তো এখানে দেখেন পার্টিকুলারস এর মধ্যে প্রথমে অ্যামাউন্ট বলা আছে, ট্যাক্স এক্সাম্পটেড বলা আছে এবং ট্যাক্সেবল বলা আছে। টোটাল অ্যামাউন্ট থেকে এক্সাম্পটেড অ্যামাউন্ট বাদ দিয়ে ট্যাক্সেবল হিসাবটা হবে। অ্যামাউন্টটার কলামকে আমরা বলছি এ কলাম, এক্সাম্পটেড এর কলামকে নাম দেওয়া হয়েছে বি কলাম, ট্যাক্সেবল অ্যামাউন্টের কলামকে নাম দেওয়া হয়েছে সি কলাম, এবং সি কলামের একটা ফর্মুলা এখানে বলা আছে, এ থেকে বি মাইনাস করলে সি কলাম পাওয়া যাবে, সি তে যে ভ্যালুটা আছে সেটা পাওয়া যাবে। আচ্ছা, বিষয়টা বেসরকারি যারা এমপ্লয়িজ আছেন তাদের ক্ষেত্রে আমরা যদি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করতে চাই, তাহলে এতগুলা হেড যে আছে এখানে, আমাদের আসলে সবগুলা সম্পর্কে এত বিস্তারিত ধারণা থাকার খুব বেশি প্রয়োজনীয়তা নেই। এখানে দেখে মনে হতে পারে অনেকগুলা হেডে তো বেতন এবং অন্যান্য ভাতাদি পাওয়া যায়, তাহলে কোনটা এক্সাম্পটেড হবে কোনটা হবে না, তা আমরা আজকের ক্লাসের শেষে একটা সামারি করব, দেখবেন। আমার মনে হয় আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা ক্লাসে বসেই আমরা এই বিষয়টুকু সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিয়ে নেব, যাতে করে আমরা যে কোনো এমপ্লয়ি যিনি বেসরকারি এবং সরকারি, তার স্যালারির এই শিডিউল 24 এটা আমরা ফিল আপ করতে পারি। এবং এটার জন্য সহজ একটা সোর্স ডকুমেন্ট হচ্ছে এই নির্দেশিকা, এবং নির্দেশিকার এই যে তৃতীয় ভাগে যে তফসিল 24-এ পূরণের কথা বলা হয়েছে, এটা একটা সহজ একটা রেফারেন্স ডকুমেন্ট। আর আরেকটু ডিটেইলি যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে ধারা 21 এবং বিধি 33টি আলোচনা করতে হবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ইজি রেফারেন্স। এখন ইজি রেফারেন্সে আমরা দেখি বিবরণে যে বিষয়টা বলা আছে মূল বেতন, মূল বেতনটাকে আমরা বলছি বেসিক পে। তো বেসিক পেটা পুরোটাই ট্যাক্সেবল হবে। এখানে বলা আছে মূল বেতন যেটা আছে, এই মূল বেতনটি সম্পূর্ণ অঙ্ক করযোগ্য হবে। তার মানে এখানে এক্সাম্পটেড কিছুই নেই, যা এতে বসবে তাই সিতে গিয়ে বসবে, বেসিক পে। স্পেশাল পে বা বিশেষ বেতন, দেখেন বিশেষ বেতনেও বলা আছে সম্পূর্ণ অঙ্ক করযোগ্য হবে। বিশেষ বেতন সম্পূর্ণ অঙ্ক করযোগ্য হবে, মানে অ্যামাউন্ট এতে যা বসবে ট্যাক্সেবল অ্যামাউন্ট সিতে গিয়ে তাই বসবে, কোনো এক্সাম্পটেড অ্যামাউন্ট এখানে নেই। বকেয়া বেতন যেটা বলা আছে, আমরা এটা সম্পূর্ণ অঙ্কই করযোগ্য হবে। এখানে আমরা দেখব এরিয়ার পে, এরিয়ার পে সম্পূর্ণ অঙ্কই করযোগ্য হবে। তার মানে এরিয়ার পে এর ক্ষেত্রেও অ্যামাউন্ট এতে যা বসবে সিতে গিয়ে তাই বসবে, এখানে এ এবং সিতে কোনো পার্থক্য হবে না অ্যামাউন্টের ক্ষেত্রে। আমরা এরপরে দেখি মহার্ঘ ভাতা, এটাও সম্পূর্ণ অঙ্ক করযোগ্য হবে। এখানে আমরা যদি দেখি যে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা যেটা বলা আছে, এটাও সম্পূর্ণ অঙ্কই করযোগ্য হবে। আমরা আরেকটু অ্যাডভান্স হই তাহলে এই লিস্টে। এখানে বাড়ি ভাড়া ভাতা যেটা নগদে প্রাপ্ত, ক্যাশ যদি বাড়ি ভাড়া ভাতা কেউ পেয়ে থাকে, তাহলে এখানে আমরা বলবো হাউস রেন্ট অ্যালাউন্স। এই হাউস রেন্ট অ্যালাউন্স আমরা মূল বেতনের 50% অথবা মাসিক 25,000, এই দুটির মধ্যে যেটি কম সে অঙ্ক করমুক্ত। তাহলে এই বাড়ি ভাড়া ভাতায় আমরা হাউস রেন্ট অ্যালাউন্সে গিয়ে দেখলাম একটা বিষয় আছে, সেটা হচ্ছে মূল বেতনের 50% অথবা মাসিক 25,000। তো মাসিক 25,000 হলে সেটা বাৎসরিক হিসাবে আসবে, আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে 3 লক্ষ টাকা।
মূল বেতনের 25% অথবা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা যদি একটু এখানে লেখার চেষ্টা করি, আমরা একটু চিহ্ন দেই, মনে করেন বেসিক পে যেটা আছে এটাই ট্যাক্সেবল হবে, স্পেশাল পে যা আছে তাই ট্যাক্সেবল হবে, আমরা এর আগে আলোচনা করেছি। এরিয়ার পে যা হবে তাই ট্যাক্সেবল হবে অ্যামাউন্ট গুলো। আমরা ডিয়ারনেস অ্যালাউন্স যা পাবো তাই ট্যাক্সেবল হবে। এখানে এক্সাম্পটেডটা নীল হবে, এক্সাম্পটেডে কোনো ফিগার থাকবে না, এখানে এক্সাম্পটেড আমাদের সবগুলো নীল ফিগার। আমরা আলোচনা করছি বেসরকারি এমপ্লয়ীদের ট্যাক্স ক্যালকুলেশন করা। এখন হাউস রেন্ট যে ফিগারটা থাকবে, হাউস রেন্টের ফিগারটা আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা যখন এক্সাম্পশনটা ক্যালকুলেট করব, তখন আমরা যদি এখানে আমরা বলি 50% of basic আমরা এটাকে ম্যাক্সিমাম বললাম 3 লাখ টাকা। তো এক্সাম্পশনের আমরা যে হিসাবটা দেখলাম এখানে হ্যালো স্যার। জি স্যার ম্যাক্সিমাম 3 লাখ, এটা হচ্ছে 25,000 করে পার মান্থ হলেই 3 লাখ হয় না স্যার? এটা রাইট রাইট। কিন্তু আমি একটা কাজ করে থাকি স্যার, যদি এটা 25,000 পার মান্থ যখন হিসাব করি, তখন আমরা দেখি যদি কেউ যদি পার মান্থের কোনো মান্থে যদি পুরো অংশটা না থাকে, তখন কিন্তু এটা আমি প্রপোর্শনাটলিও ক্যালকুলেট করে থাকি, যেহেতু এটা মান্থলি প্রভিশন দেওয়া আছে। লাইক আমার অর্গানাইজেশনে কেউ যদি পুরা মাস না থাকে ওই মাসের, আমি কিন্তু তাহলে পুরা মাসের জন্য আমি যখন তার ফাইনাল সেটেলমেন্ট করি, তখন কিন্তু আমি তাকে ফুল মাসের জন্য 25,000 দেয় না, কারণ যেহেতু এটা মান্থলি বলা আছে। আর আরেকটা প্রভিশন হচ্ছে আপনার 50% অফ বেসিক অথবা 25,000 পার মান্থ। রাইট, এর মধ্যে যেটি কম খেয়াল যেটি করে কম, দেখবেন। ইয়েস ইয়েস স্যার। এখন ম্যাক্সিমামে আমি বললাম যে 3 লাখ টাকা। আমরা হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটু সহজ ক্যালকুলেশনে যাচ্ছি। শিওর শিওর। আমি এই যে যেটি কম, এই জায়গায় অনেকে একটু কনফিউজড হয়ে যান হয়তো, তাই আমরা একটু সহজ ক্যালকুলেশনে যাচ্ছি। এই যে আপনি যেটা বললেন, যে প্রবলেমটা বললেন, এই প্রবলেমটা আমি এখন সলভ করছি। ম্যাক্সিমাম 3 লাখ পার ইয়ার, ঠিক আছে? জি এখানে আমরা মাঝখানে আবার ম্যাক্সিমাম লিমিট অ্যাড করে দিতে পারি, আপনি যেটা বললেন 25,000 পার মান্থ। পার। তাহলে এটা আরো আপনার হিসাবটা আরো ক্লিয়ার হবে এই জায়গায়। 50% অফ বেসিক, এই ক্ষেত্রে লিমিটটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম 3 লাখ টাকা পার ইয়ার কিংবা 25,000 টাকা পার মান্থ। এখন যদি দেখা যায় কারো এই যে আপনি যে বললেন যে গ্যাপটা আছে, কেউ 25,000 করে পেয়েছেন, কোন মাসে আবার বেশি পেয়েছেন যদি ইনক্রিমেন্টের কারণে হয়, তো এই হিসাবটা কিন্তু খেয়াল করে দেখবেন। এখানে আমরা যখন স্যালারি সার্টিফিকেটটা দেয়া হয়, তখন আবার অ্যানুয়াল হিসাবটা দেয়া হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এই যে হিসাবটা করছি, এখানে যে অ্যামাউন্ট গুলা বসাচ্ছি, এগুলো একটা অ্যানুয়াল হিসাব বসাচ্ছি আমরা, জি জি। বাৎসরিক হিসাব বসাচ্ছি। তো এই বাৎসরিক আমি শেয়ার করতেছিলাম যে মনে করেন আমার এখান থেকে যখন কোনো এমপ্লয়ি চলে যায়, লাইক আমার কাছে আসে, সে আগস্টের 15 তারিখ পর্যন্ত আমার কাছে আছে, দেন সে নতুন একটা অর্গানাইজেশনে কিন্তু জয়েন করতে পারে 25 আগস্টে।
তো আমি যখন তার ফাইনাল সেটেলমেন্টটা ক্যালকুলেশন করি তখন কিন্তু আমার ট্যাক্সটাও করতে হয় ফাইনাল সেটেলমেন্টের সাথে। তো ট্যাক্সটা যখন হিসাব করি তখন কিন্তু আমি এই এইচআর এর যে এক্সামশনটা দেয় তখন কিন্তু আমি মান্থলি হিসাব করি। মান্থলি যখন করি তখন আমি ডে ওয়াইজ প্রপোর্শনাটলিও করে ফেলি, কারণ সে তো আমার কাছে পুরো মাস নাই। তাহলে কিন্তু আমি পুরো মাসের জন্য তাকে 25,000 টাকা দিতে পারি না। এক্সটেনশন মানে ফাইনাল ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বলতেছি, এক্সটেনশনের পার্টটাই শুধু বলতেছি রাইট, যে আপনি কি মানে পে স্ট্রাকচার ডেভেলপ করার জন্য করেন ক্যালকুলেশনটা বলছেন, জি জি, না ট্যাক্স ক্যালকুলেট করার ট্যাক্স জন্য? ক্যালকুলেশনের জন্য। স্ট্রাকচারটা আপনি ওইভাবে সাজিয়ে দেন যাতে করে উনি ম্যাক্সিমাম এক্সাম্পশন রিসিভ করতে পারে। শুনতে পাচ্ছি না আপনাকে। আমার কোয়েশ্চনটা ছিল আপনি কি স্ট্রাকচারটা মানে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য করেন নাকি উনি বেশি বেনিফিট যাতে পান ওই ইয়েটা করার জন্য করেন? না, অ্যাকচুয়ালি স্যার যখন ফাইনাল সেটেলমেন্টটা করা হয়, কেউ যখন আমার এখান থেকে রিজাইন নিয়ে চলে যায়, তখন আমি ফাইনাল সেটেলমেন্টের ক্ষেত্রেই তার ফাইনালি যে ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয়, তখন আমি আর কি এটা করে থাকি। বুঝতে পেরেছি, কিন্তু আপনি খেয়াল রাখবেন উনি তো 50% অফ বেসিক বলা আছে, তো জি জি 50% অফ বেসিক যে জায়গাতে বলা আছে উনি অন্য অর্গানাইজেশনে জয়েন করলেও সেটা মানে চেঞ্জ হতে পারে পরে এসে, হ্যাঁ, চেঞ্জ হতে পারে। চেঞ্জ অ্যাকচুয়ালি হতে আমরা যেটা করি স্যার, আমরা আমাদের এখান থেকে যতটুকু ট্যাক্স আসে ফাইনাল সেটেলমেন্টের সময়, তখন আমরা অতটুকু মানে করি। ট্যাক্সের দিকটা আমরা 100% মানে ট্যাক্স কমপ্লায়েন্সে আমরা করি, মানে ফুল আচ্ছা, মেইনটেইন করার চেষ্টা করি। হ্যাঁ না এটা ভালো, কিন্তু আপনারা কিন্তু পুরো ট্যাক্স কাটার জন্য দায়বদ্ধ না, আপনাকে বলা আছে যে স্যালারি থেকে আপনি এভারেজ রেটে ট্যাক্স জি ডিডাকশনটা করবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। জি এভারেজ জি রেটে তো আপনার কাছে যদি মনে হয় ওইটা এভারেজ রেট আপনি এটা করতে পারেন, হুম, লজিক হুম, কিন্তু এভারেজ রেট বলা আছে এখানে। জি জি আমরা টিডিএস এর বিষয়ে যখন আলোচনা করব তখন যাব ইনশাআল্লাহ এই বিষয়ে, বাট হুম, আপনারা আপনার কোয়েশ্চনে একটা বিষয় আমরা অ্যাড করলাম এখানে যে 25,000 পার মান্থ, যেটা মাঝামাঝি যদি কেউ চলে যান তাহলে এই বিষয়টা হয়তো বা দুইটা জবের ক্ষেত্রে এটা কিভাবে ক্যালকুলেট হবে এটা আমরা এই বিষয়টা দেখে দিলাম। জি ঠিক জি আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা একটা বিষয় পেলাম যারা সরকারি আদেশভুক্ত নন মানে বেসরকারি আমরা সাধারণভাবে বলতে পারি, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া যদি উনি নগদে পেয়ে থাকেন তো ওই বাড়ি ভাড়া থেকে এক্সাম্পশন ক্যালকুলেট করার জন্য প্রথমে আমরা দেখবো যে ওনার বেসিকের 50% আমরা এক্সাম্পটেড হিসাবে ধরব, তবে খেয়াল রাখতে হবে যে এটা প্রতি মাসে 25,000 থেকে যাতে বেশি না হয় কিংবা বছরে 3 লাখ টাকার উপরে যাতে না হয়, যেহেতু একটা আমরা ইয়ার এন্ডে হিসাব করছি তো এখানে অ্যানুয়াল ক্যালকুলেশনটাই আসবে, এখানে 3 লাখ টাকার বেশি যাতে না হয়। জি ঢালি ভাই। স্যার একটা বিষয় হলো ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা এটা কি কোলা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বিষয়টা বলছে, মহার্ঘ ভাতা যেটা? না, ডিয়ারলেস অ্যালাউন্স হচ্ছে আপনি স্যালারির বাইরে যদি কোনো অ্যালাউন্স দিয়ে থাকেন যেটাকে বলাই হবে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স শব্দটাই থাকবে মহার্ঘ ভাতা কিংবা ডিয়ারনেস অ্যালাউন্স, এটা দেয়া হয় সাধারণত ইনফ্লেশনের কারণে যদি দেখা যায় যে আপনার জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে কিন্তু আপনার প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী বেসিক পে বাড়ছে না কিংবা পে স্ট্রাকচার বাড়ছে না, তখন যে কোনো একটা ডিয়ারনেস অ্যালাউন্স অফার করতে পারে একটা পিরিয়ড অফ টাইমের জন্য, দেখা যায় যে ওই পিরিয়ড পরে নতুন পে স্কেল হলে সেই ডিয়ারনেস অ্যালাউন্সটা অ্যাডজাস্ট হয়ে যায় নিউ পে স্কেলের সাথে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে স্যার, ওই কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্টই বুঝছি। হ্যাঁ মানে আর ওইভাবেই আর কি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা বিষয় যে বাংলায় দেখছিলাম বাড়ি ভাড়ার বিষয়ে যেটা বলা হচ্ছে নগদ, নগদটা যদি একটু ব্যাখ্যা করতেন, কারণ নগদ বলতে কি একদম হার্ড ক্যাশ যে 100-200 টাকা মানে 25,000 টাকা হাতে ধরাই দিল এরকম না? নগদ বলতে ক্যাশ, ক্যাশ ব্যাংক? যেটা এটা ব্যাংকের মাধ্যমে দিলেও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটার ব্যাখ্যা একটু পরে পেয়ে যাব, আমরা এই শীটের শেষের দিকে গেলে নগদের ইয়েটা পেয়ে যাব, তাই আমি নগদ একটু ফোকাস করে বলেছি আপনাদেরকে। তো আমরা এই বিষয়টা এই যে 50% অফ বেসিক, তারপরে আমরা যেটা দেখলাম
25,000 পার মান্থ, আর এখানে 3 লাখ টাকা, 3 লাখ যেটা আমরা দেখলাম পার ইয়ার ম্যাক্সিমাম লিমিট। এই লিমিটটা আমরা এখানে ফিট করছি এই জায়গাতে আমাদের এক্সাম্পশনের ক্ষেত্রে। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা আর কারো? এই জায়গাতে কারো কোয়েশ্চন আছে কিনা? জাকির ভাই কোনো কোয়েশ্চন আছে কিনা? এটা কি বোঝা গেল? এখানে আমরা যে জি স্যার, বুঝতে পারছি স্যার। এখানে আমি এই যে ভিতরে নেওয়ার জন্য একটু ছোট করে দিয়েছি এই জায়গাটুকু। 50% অফ বেসিক, ম্যাক্সিমাম 25,000 পার মান্থ, আর ম্যাক্সিমাম 3 লাখ পার মান্থ। আমি এখানে বিষয়টা ম্যাক্সিমাম শব্দটা আমি ইউজ করলাম বুঝার সুবিধার্থে। এখানে বলা আছে মূল বেতনের 50% অথবা মাসিক 25,000, এই দুটির মধ্যে যেটি কম সেই অঙ্ক করমুক্ত। তো 25,000 করে আমরা অ্যানুয়াল ফিগার একটা পেলাম 3 লাখ টাকা, আবার মূল বেতন যেটা বেসিক পে এটার 50%, এটা আমরা দেখে নিলাম। তো আমরা একটা কন্ডিশন এই জায়গাতে আমরা নিয়ে আসতে পারলাম। বাড়ি ভাড়ার জন্য আপনি যেটা বলেছেন এটা দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্যালকুলেট বেসিক্যালি 25,000 টাকা ম্যাক্স অর 3.3 মিলিয়ন পার ইয়ার ম্যাক্স। রাইট রাইট। তো এভাবে আমরা ক্যালকুলেটটা করব এখানে আমাদের বাড়ি ভাড়ার হিসাবটা। একেবারে সিম্পল হিসাব, কিন্তু এখানে হিসাবটা আমাদের খুব জটিল না। এই দুটা যোগ করে যে অ্যামাউন্টটা এখানে পাবো আমরা, ওই অ্যামাউন্টটাই আমরা এখানে বসাবো। ঠিক আছে, এটা মানে ইকুয়েশন এখানে আমরা মানে এই সি তে বসাবো, এ থেকে বিটা বাদ দিয়ে যেটা আসে। তো আমরা পরের বিষয়ে যাই তাহলে। এখানে এরপরে যেটা আছে মেডিকেল অ্যালাউন্স, আমরা একটু এখানে দেখি। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা এখানে নগদ বলা হয়েছে, আবারও আমি নগদটা মার্ক করলাম। এখানে বলা আছে মূল বেতনের 10% অথবা এখানে কিন্তু বার্ষিক 1,20,000 টাকা। আমরা এইটুকু আলোচনায় থাকি, মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা। তাহলে আমরা যদি এই আলোচনায় থাকি, আমরা এখানে আবার আমরা একটু ক্যালকুলেট করি হিসাবটা। এখানে যে হিসাবটা ছিল আমরা যদি আবার এখানে ফিল আপ করার চেষ্টা করি, মেডিকেল অ্যালাউন্স যেটা আসবে ওইটা এখানে বসাবো আমরা। তারপরে আমরা এখানে হিসাবটা বসাবো মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে। আমরা দেখে নেই একটু হিসাবটা, মূল বেতনের 10%, তাহলে আমরা লিখলাম এখানে 10% অফ বেসিক। এখানে আমরা ম্যাক্সিমাম দিলাম, দেখেন এখানে লেখা আছে 1,20,000 টাকা পার ইয়ার। তাহলে আমরা এখানে এক্সাম্পশনে গিয়ে দেখবো যে 10% বেসিকের 10% কত আসে, আর সেটা ম্যাক্সিমাম হচ্ছে 1 লাখ টাকা পার ইয়ার। আমরা এটুকু আলোচনা এখানে দেখলাম যে মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে 10% অফ বেসিক ম্যাক্সিমাম 1,20,000 পার ইয়ার। এটা আমরা ক্যালকুলেট করার পরে আমরা যখন সিতে যাব তখন এই দুইটার ডিফারেন্সটা এ থেকে বি বাদ দিয়ে যেটা বের হবে ওই অ্যামাউন্টটা আমরা এখানে বসাবো। বোঝার জন্য জাস্ট সাইনগুলো আমি ইউজ করছি, এখানে আসলে আর কিছুই না। জাস্ট আমরা সিনারিওটা আমাদের চোখের সামনে যাতে ক্লিয়ার হয়। তো আমরা পরের বিষয়ে যাচ্ছি, আমরা একটু স্কিপ করে যাব এখানে।
এইটুকু অংশ আমরা এরপরে এইটুকু আলোচনায় পড়ে আসছি। চিকিৎসা ভাতা আমরা মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা আমি দেখলাম। এরপরে হচ্ছে যাতায়াত ভাতা, আমরা এখানে দেখেন কনভেন্স অ্যালাউন্স এখানে 9 নম্বরে বলা আছে। আমরা এখানে দেখলাম যাতায়াত ভাতা, এটাও নগদে যে যাতায়াত ভাতা দেওয়া হয়েছে বার্ষিক 30,000 টাকা পর্যন্ত পড়বে। তাহলে আমরা যদি যাতায়াত ভাতা দেখি, এখানে আর কোনো সেকেন্ড কন্ডিশন নাই, এখানে একটাই কন্ডিশন আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 30,000। তাহলে কনভেন্সে আমরা গিয়ে দেখলাম যে এখানে ম্যাক্সিমাম 30,000 পার ইয়ার। আমরা যদি এটা দেখি এইভাবে কনভেন্স অ্যালাউন্সটা হিসাব আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম 30,000 বা 30,000 পার ইয়ার। এবং এই যে পার্থক্যটুকু আমরা এ এবং বি এর যে পার্থক্যটুকু, এটা আমরা এখানে ক্যালকুলেট করে লিখবো সিপিবি। পার্থক্যটুকু আমরা ক্যালকুলেট করে সিপিবি লিখবো। তাহলে আমরা কনভেন্স অ্যালাউন্সে গিয়ে দেখলাম যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 30,000 পার ইয়ার। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা এটুকু আলোচনায়? যাতায়াত ভাতা বার্ষিক 30,000 টাকা পর্যন্ত পড়বে। আমি যে আলোচনাটুকু করলাম 3 থেকে 9 পর্যন্ত আমরা অ্যাডভান্স হলাম, এটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা আলোচনা করছি সরকারি আদেশভুক্ত নন যারা, তার মানে সাধারণভাবে বেসরকারি যাদেরকে আমরা বলছি, বেসরকারি কর্মচারী কর্মকর্তা যারা, তাদের বেতন থেকে কিভাবে আমরা আয়কর এর করযোগ্য আয় বা ট্যাক্সেবল ইনকামটা আমরা বের করব। কোনো কোয়েশ্চন আছে কিনা এটুকু আলোচনা? স্যার, অনেক সময় দেখা যায় হচ্ছে অফিসের কাজে গেলে অফিসের কাজের জন্য যে টিএডিএটা দেওয়া হয় সেটা হচ্ছে অনেক সময় ব্যাংকে দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেটাও কি কনভেন্স অ্যালাউন্সের আন্ডারে পড়বে কিনা? না, এটা করবে না। কনভেন্স অ্যালাউন্স হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে, যেটা অফিসের কাজের জন্য গেলে তো এটা আপনার এটা তো আপনি অ্যাকচুয়াল এক্সপেন্স হিসাবে আপনি ইয়ে করবেন, ক্লেম করবেন। কনভেন্স অ্যালাউন্সটা আপনার চাকুরিতে নিয়োগের সময় আপনার নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে যে এগ্রিমেন্ট আছে, আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন তখন আপনার যে স্যালারি স্ট্রাকচার থাকবে ওই স্যালারি স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে আপনি অফিসে যাওয়া আসা করার জন্য। কিন্তু অফিসের কাজে আপনি কোথাও যদি যান, সেক্ষেত্রে যদি আপনি কোনো অ্যালাউন্স পেয়ে থাকেন, সেটা আপনি এখানে ইনক্লুডেড হবে না। এটা পুরোটাই অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ব্যাংকে দিয়ে দেয়, ক্যাশ না দিয়ে ব্যাংকে দেয়। ব্যাংকে দিলেও এটা আপনার রেফারেন্স থাকবে, সাপোর্টিং ডকুমেন্টেশন থাকবে, এখানে আপনার কোনো অসুবিধা নেই। এটা আপনাকে আপনার এমপ্লয়ার একটা সার্টিফিকেটের মাধ্যমে ইয়ে করবে যে এই পেমেন্টটা আপনাকে এই কারণে দেওয়া হয়েছে, যেটা আপনি আপনার আউট অফ পকেট মানি আপনি খরচ করেছেন, যেটা সরাসরি। ক্লিয়ার কিনা খেয়াল করে দেখেন। জি, ক্লিয়ার। মঞ্জুরুল কাদের ভাই, যদি আপনার কানেকশন ঠিক থাকে তাহলে এই বিষয়ে যদি আপনি বলেন, আপনি তো এই জিনিসটা সরাসরি ডিল করেন। স্যার কনভেন্স অ্যালাউন্স না, যে কোনো ধরনের অ্যালাউন্স না, এটা যে কোনো এক্সপেন্স আপনার কোনো এমপ্লয়ি একটা কনভেন্সের মানে এমপ্লয়ি পে করে দিয়েছে, এখন আপনি এটা আবার এমপ্লয়ির অ্যাকাউন্টে দিয়ে দিলেন। অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে যে প্র্যাকটিসটা হচ্ছে কি, আমরা আসলে কনভেন্স অ্যালাউন্স আমরা মান্থলি প্রোভাইড করে থাকি, স্যালারির সাথে আমরা প্রোভাইড করে থাকি। যদি কেউ আমার ভেহিকেল ইউজ করে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ইউজ করে থাকে, তখন আমরা তাকে কনভেন্স অ্যালাউন্সটা ডিডাক্ট করে থাকি। ওটা আর আমরা ট্যাক্স ক্যালকুলেশনে কনসিডার করি না,
তবে আমরা ম্যাক্সিমাম আপনি যেটা এখানে যেটা অ্যাজ পার রুল 30,000ই আমরা এক্সামশন দিয়ে থাকি, এটাই আচ্ছা, স্যার। ফাইন। আর আর যেটা আছে আপনি যেটা ট্রাভেলের জন্য মনে হয় একটা ইয়ে আছে, যদি কেউ ফরেন ট্রাভেলে যায় একটা রুল আছে যেটা, এটা ডিফারেন্ট, এলএফ হ্যাঁ এর ডিফারেন্ট, বিষয়টা ডিফারেন্ট, ওটা হ্যাঁ পরে আসবে ডিফারেন্ট, এগুলো আলোচনা। হ্যাঁ কিন্তু শিওর স্যার। এখন জাবের ভাই তো বলছিলেন বিষয়টা। কিন্তু এই ক্ষেত্রে আপনি যেটা দেখিয়েছেন আমাদের প্র্যাকটিসটা স্যার একেবারে সিম্পল, এটাই। জি, কিন্তু জাবের ভাই যে বিষয়টা বললেন, যে আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার অফিসের কাজে আপনি কোথাও গিয়েছেন, এখানে আপনাকে অফিস পেমেন্ট করেছে কনভেন্সের টাকাটা, এটা অ্যাকচুয়াল আপনি এই পরিমাণ টাকা আপনাকে যদি ব্যাংকিং চ্যানেলেও দিয়ে থাকে, তাহলেও এটা আপনার আয়ের সাথে আসবে না কখনো। এটা আপনার আমরাও এটা স্যার business-এর কনসিডার করি না। আমাদের যখন হ্যাঁ, ইন্টারনাল কোনো ট্রাভেল হয়, লাইক হ্যাঁ, এক ফ্যাক্টরি থেকে হেড অফিস বা হেড অফিস থেকে ফ্যাক্টরিতে, এই ধরনের কোনো ট্রাভেল হয়, তখন তো কোম্পানি পলিসি অনুযায়ী একটা টিএডি একটা পাই স্যার, যেটা রাইট। ডেইলি অ্যালাউন্স। তো ওটাও আমরা স্যার অ্যাকচুয়ালি ট্যাক্সের জন্য কনসিডার করি না স্যার। না, এটা আসবে না, আসবে শুধুমাত্র আপনার স্যালারির সাথে যে কনভেন্স অ্যালাউন্সটা আছে এটাই আসবে। জি স্যার। আর কোনো কোয়েশন আছে কিনা এটুকু আলোচনা? আমি অ্যাকচুয়ালি স্যার অডিটেও কিন্তু আমি দেখি নাই, আমি অন্যান্য কোম্পানিতেও দেখি নাই যে ইন্টারনালি ট্রাভেল বিল গুলা যেটা ট্রাভেল টু এমপ্লয়িজ, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কনসিডার করে না স্যার। না, অ্যালাউন্সে আসবেই না, এটা তো আপনার বিজনেসের এক্সপেন্স। হ্যাঁ এটা বিজনেসের আপনার এক্সপেন্স। পেরোলে কেন আসবে? হ্যাঁ স্যার, আপনার ইয়েস স্যার। বিজনেস অ্যাক্টিভিটির হ্যাঁ, এবং ওদের পার্সোনাল পেরোলে ট্যাক্স আসবে ক্যালকুলেশনে শুধুমাত্র আসে না। আপনার এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠানে আসা যাওয়ার জন্য আপনি যে অ্যালাউন্সটা দিচ্ছেন রেগুলার, যেটা এটা হচ্ছে কনভেন্স অ্যালাউন্স। জি স্যার, আমরাও এটাই কনসিডার করতেছি স্যার। স্যার একটা বিষয় হলো, ধরেন আমাদের অর্গানাইজেশনে এরকম সিস্টেম আছে যে স্টাফদের গ্রস পেমেন্ট উল্লেখ করে তার কন্ট্রাক্ট লেটারে। আপনার বেসিক পে বা স্পেশাল পে বা এই হাউস রেন্ট এইভাবে করে না। সেক্ষেত্রে আমরা যদি যখন ট্যাক্স ক্যালকুলেশন করব, আমরা যদি আমাদের মতো করে ম্যাক্সিমামটা এখানে ভাগ করে দেই, সেক্ষেত্রে আপনার কি মনে করেন যে কোনো ধরনের সমস্যা হবে কিনা? হ্যাঁ, হবে, কারণ আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে যা আছে এটার হুম, ভিত্তিতে আপনার নিয়োগদাতা যিনি আছেন উনি যদি হুম, আপনাকে একটা গ্রস পেয়ার এগেনস্টে এটা যদি ভাগ করে একটা সার্টিফিকেট দিয়ে দেন, হুম, যে এই পেমেন্টটা এই খাতে দেয়া হয়েছে, হুম, সেটা আপনার যেভাবে ভাগ করলে, যেমন আমাদের আহ, আহ, মঞ্জুরুল কাদের ভাই যেটা বললেন যে উনি চেষ্টা করেন যাতে করে এমপ্লয়িরা ম্যাক্সিমাম ট্যাক্স বেনিফিট পায়, ওইভাবেই উনি ভাগ করেন, স্প্লিটটা করেন, ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেন যাতে ট্যাক্স লাইবিলিটিটা কম আসে। তো এভাবে যদি দেয়া হয় তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু আপনার যদি স্যালারি সার্টিফিকেটে গ্রস দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো এক্সাম্পশন পাবেন না, এটা আপনার ওই যে বেসিক পের মতোই পুরোটাই ট্যাক্সেবল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আমার কন্ট্রাক্ট লেটারে গ্রস থাকলে অসুবিধা নাই, কিন্তু যখন আমি সার্টিফিকেট দেবো তখন আমাকে ভাগ করে দেওয়াটাই রাইট, স্টাফদের জন্য সুবিধা। হুম, রাইট, ভাগ করে দিলে তখন আর আপনার এটা প্রবলেম হচ্ছে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কন্ট্রাক্টে আপনার কন্ট্রাক্টটা ঠিক থাকলো একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে আপনার ইয়েটাও ঠিক থাকলো, মানে ট্যাক্স পলিসিটাও ঠিক থাকলো। রাইট। তাহলে কোনো কোয়েশ্চন না থাকলে আমরা পরের ইয়েতে যাচ্ছি। এখানে দেখেন আমরা মাঝখানে কিছু অংশ বাদ দিয়ে গেছি। উৎসব ভাতা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, পরিচারক ভাতা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, ছুটি ভাতা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, সম্মানী পুরস্কার সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, ওভারটাইম ভাতা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, বোনাস সম্পূর্ণ অঙ্ক করযোগ্য, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য। তাহলে আমরা এটা উৎসব কি ভাতা, স্যার এই স্বীকৃত তহবিল মানে কি পিএফ? হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজড, যেটা এই স্বীকৃতর বিষয়টাতে আমি পড়ে আসছি। স্বীকৃত ভবিষ্যৎ তহবিল তাহলে আমরা একটু মার্ক করে রাখছি। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা। তো আমরা এইটুকু যদি যাই তাহলে আমাদের ফর্মে গিয়ে দেখি এখানে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, যেটা এটা ট্যাক্সেবল হবে পুরোটাই, অ্যালাউন্স ফর সাপোর্ট স্টাফ এটাও পুরোটা ট্যাক্সেবল হবে, আমরা দেখলাম এখানে।
লিভ অ্যালাউন্স এটাও পুরোটা ট্যাক্সেবল হবে। কোনো ধরনের অনারিয়াম রিওয়ার্ড ফি থাকলে এটাও পুরোটা ট্যাক্সেবল হবে। ওভারটাইম অ্যালাউন্স যদি থাকে এটাও পুরোটা ট্যাক্সেবল হবে। বোনাস এক্সট্রা গেইন কিছু থাকলে এটাও পুরোটা ট্যাক্সেবল হবে। অন্য কোনো অ্যালাউন্স থাকলে আদার অ্যালাউন্সেস আমরা যদি বলি এটাও পুরোটা ট্যাক্সেবল হবে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটাও পুরোটাই ট্যাক্সেবল হবে। আমি এটুকু আলোচনা শেষ করছি, তারপরে কোয়েশন নিচ্ছি। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা মার্ক যদি করি, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অ্যালাউন্স ফর সাপোর্ট স্টাফ, লিভ অ্যালাউন্স, অনারিয়াম, ওভারটাইম, বোনাস, আদার অ্যালাউন্সেস, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এই সবগুলাই আমরা যেটা এতে বসাবো একই ফিগারটা আমাদের সিতে গিয়ে বসবে প্রত্যেকটাতেই। তার মানে এগুলার ক্ষেত্রে আমাদের কোনো এক্সাম্পশন নাই, তাই এক্সাম্পটেড এর কলামে কিছুই বসবে না। আমরা একটু দেখি। জি, এটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা বলুন। অ্যালাউন্স ফর সাপোর্ট স্টাফ এটা কি পরিচারক বলছে বাংলায়? হ্যাঁ, এটা কি সাপোর্ট স্টাফ মানে আমার স্যালারির সাথে সাপোর্ট স্টাফের আসবে বলো? না, যদি আপনাকে আপনার সাপোর্ট স্টাফ মেনটেন করার জন্য আপনার এমপ্লয়ার যদি আপনাকে কোনো পেমেন্ট দিয়ে থাকে, কিছু কিছু এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে এরকম থাকে। সিকিউরিটি সুইপার সার্ভেন্ট অ্যালাউন্স। হ্যাঁ, ওই ধরনের যদি আপনাকে দেয়া হয়, ওটা আপনি এমপ্লয় করবেন, কিন্তু আপনাকে আচ্ছা, একটা আচ্ছা, অ্যালাউন্স আচ্ছা। দেয়া হবে আচ্ছা, আচ্ছা। এটা মেনটেন করার জন্য। তো এই ধরনের যাই অ্যালাউন্স দেয়া থাকুক না কেন, এখানে সবগুলোই আপনার সরাসরি ট্যাক্সেবল ফিগার হবে। তো আমরা এতে যা বসাবো সিতে গিয়ে তাই বসবে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত খেয়াল করে দেখবেন, আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা বলছি, পিএফ যেটা বলছি, রিকগনাইজ মানে এটা স্বীকৃত হতে হবে। স্বীকৃত মানে সরকার দ্বারা স্বীকৃত হতে হবে কিংবা জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা স্বীকৃত হতে হবে। আমরা একটা কোম্পানি ওপেন করলাম, আমরা বললাম এখানে আমার প্রভিডেন্ট ফান্ডে আমরা কন্ট্রিবিউশন করছি, এমপ্লয়ার এবং এমপ্লয়িও কন্ট্রিবিউট করছে, তো সেক্ষেত্রে এটা হবে না। এটা আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর কাছ কর্তৃক এটা স্বীকৃতিটা নিয়ে আসতে হবে প্রভিডেন্ট ফান্ডের জন্য, এবং এটার আবার অডিটও হবে এই প্রভিডেন্ট ফান্ড আপনি কিভাবে মেনটেন করছেন এই বিষয়ে। তো এই জন্য বলা হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আর এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা সেটা আপনার স্যালারির বাইরে থাকে, আর এমপ্লয়ির কন্ট্রিবিউশনটা স্যালারির মধ্যে থাকে, এটা থেকে ডিডাক্ট হয়। তো এমপ্লয়ির কন্ট্রিবিউশনটা তো আপনি এখানে যে স্যালারিটা পাচ্ছেন তা থেকেই দিচ্ছেন, আর এমপ্লয়ার অন টপ অফ ইওর স্যালারি এই কন্ট্রিবিউশনটা দিয়ে থাকে আপনার স্যালারি বাইরে। তো এই কন্ট্রিবিউশনটা এখানে যেটাই দেবে এটা আপনার পুরোটাই ট্যাক্সেবল হবে। ক্লিয়ার এটুকু আলোচনা? জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এরপরে যাই, একটু অ্যাডভান্স হই। এখানে বলা আছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ, যেটা এখন আমরা মুনাফা বলা হয় গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে। তো স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ কিংবা মুনাফা যে নামেই বলা হোক না কেন, এটা হচ্ছে মূল বেতনের 1/3। আমরা যদি এখানে দেখি অর্জিত, এখানে পরের পেজে কি মূল বেতনের 1/3 পর্যন্ত প্রাপ্ত সুদ। এখানে বেতন বলতে মূল বেতন এবং মহার্ঘ ভাতাকে বোঝাবে, মূল বেতন এবং মহার্ঘ ভাতাকে বোঝাবে।
অথবা সরকার কর্তৃক নির্ধারিত হার 14.50, এই দুইয়ের মধ্যে যেটি কম সেই পরিমাণ করমুক্ত। তাহলে আমরা দেখলাম যে বেসিক এর 1/3। আচ্ছা, বেসিক বলতে এখানে মহার্ঘ ভাতা সহ হবে। মহার্ঘ ভাতাকে আমরা বলছি এখানে ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্স। কারণ ডিয়ারনেস অ্যালাউন্সটাও তো অ্যাকচুয়ালি বেসিকের উপরই একটা পার্সেন্টেজ হিসাব করেই দেয়। রাইট, এবং আসলে এটা বেসিকের বিকল্প। আমি আগে হ্যাঁ। যেটা বললাম মহার্ঘ ভাতার বিষয়টা, যে বেসিকটা বাড়ানো যায়নি বিধায় একটা মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে বেসিকটা বাড়ানো হবে ওই মহার্ঘ ভাতার উপর ভিত্তি করে। তো সেই জন্যই মূল বেতন বলতে মূল বেতন এবং মহার্ঘ ভাতাকে বোঝাবে এখানে বলা আছে। তো আমরা যদি এটা এভাবে ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা একটা এক্সাম্পশনের ক্যালকুলেশন পেলাম। আমরা এখানে যদি লিখি হিসাবটা এরকম, এখানে যে ইন্টারেস্টটা আসবে তা এখানে বসবে প্রথমত, তারপরে আমরা এখানে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমরা এখানে মূল বেতনের 1/3 1/3 আমরা এভাবেই লিখি 1/3 অফ বেসিক প্লাস ডিএ। প্লাস আমরা যদি ডিএ লিখি তাহলে ক্লিয়ার হয়ে যায়, তাই না? বেসিক প্লাস ডিএটা আমরা লিখে দিলাম, তাহলে এখানে আর কোনো কনফিউশন নাই। আমরা ডিয়ারনেস অ্যালাউন্স যদি থাকে তাহলে এটা এটার সাথে থাকবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন, এই যেটি কম যেটা বলা আছে ওইটাকে আমরা ভাঙার জন্য এখানে ম্যাক্সিমাম বললাম। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইন্টারেস্ট 14.5%। rate 14.5%। আমরা যদি ম্যাক্সিমাম রেট যদি বলি 14.5%, ইন্টারেস্টটা লিখে দেই। ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট এখানে আমরা 14.5% আমরা এখানে এই দুটা আমরা ক্যালকুলেট করে এখানে আমরা দুটার পার্থক্য যেটা সি তে গিয়ে আমরা এটা বসাবো। তাহলে আমরা আগে যে তিনটা বিষয় দেখেছি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, তার সাথে আমরা নতুন আরেকটা পেলাম ইন্টারেস্ট, যেটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আমরা পাবো। এটার কন্ডিশন আমরা পেয়ে গেলাম 1/3 অফ বেসিক প্লাস ডিএ। আমরা ডিয়ারনেস অ্যালাউন্সটাকে আমরা ডিএ বলছি, এই বিষয়টা আমরা যদি খেয়াল না থাকে তাহলে আমরা এখানে এটা একটু মেনশন করে দেই। 14.5% এটা আমি কিসের উপর দেবো? যে ইন্টারেস্ট আমার গেইন এসেছে সেটার উপর? ইন্টারেস্ট রেট 14.5%টা আপনার যে ফান্ড আছে ওই ফান্ডের ইন্টারেস্ট রেট, ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট 14.5%। এখন আপনার যদি 14.5% এর উপরে হয়, হ্যাঁ, তাহলে হবে না। আচ্ছা, আমি যদি এটাকে আরেকটু ভাঙি তাহলে ক্লিয়ার হয় কিনা দেখেন। ম্যাক্সিমাম ইন্টারেস্ট আমরা @ 14.5% বললে এটা হয়তো বা একটু ক্লিয়ার হয়।
বলতে পারি আর কি, কিংবা ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট 14.5%। এটাই এটা হচ্ছে কি ওই ফান্ডে তো ইন্টারেস্টটা পাওয়া যায়, যে ইন্টারেস্টটা আপনি হিসাব করবেন, এই ইন্টারেস্টটা যে পার্সেন্টেজে এসেছে এটা যদি 14.5 এর উপরে হয়, আবার আপনার যদি দেখা যায় যে বেসিক এর 1/3, তাহলেও আপনি স্যার 14.5%। এই যে 14.5%টাও কি আমরা বেসিক প্লাস ডি এর উপর অ্যাপ্লাই করব? না না, 14.5% তো আমরা অ্যাপ্লাই করছি 1/3 ক্যালকুলেট করতে গিয়ে। এখন খেয়াল করে দেখতে হবে এই 1/3টা আপনি 14.5% ইন্টারেস্ট রেটে ফান্ড যেটা আছে আপনার, ওই ফান্ডের উপরে যে ইন্টারেস্ট রেটে ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হয়েছে সেটা 14.5% এর বেশি যাতে না হয়। মনে করেন আমার ফান্ড আছে এখানে সে ধরেন 1 লাখ টাকা, ঠিক আছে। এখন আমার বেসিক হচ্ছে, মনে করেন এখানে আমরা যদি ধরি বেসিক যদি ধরি আমরা 4.5 লাখ টাকা, মনে করেন 4,50,000 টাকা। আমরা যদি হিসাবটা এইভাবে করি, একটু দেখেন ওপেন করছি, নোটটা কি দেখা যাচ্ছে? জি। আমরা লিখলাম বেসিক হচ্ছে আমাদের 4,50,000 টাকা। আচ্ছা, আমাদের পিএফ এ ফান্ড আছে 10 লাখ টাকা, মনে করেন 10 লাখ টাকা আমাদের পিএফ এ ফান্ড আছে, আর বেসিক হচ্ছে আমার 4,50,000 টাকা। আমি ইন্টারেস্ট অন পিএফ পেয়েছি 1,50,000 টাকা। এখন এখানে এক্সাম্পটেড অ্যামাউন্টটা কত হবে এই কেসে আমরা যদি দেখি, তাহলে আমরা প্রথমে বলবো 1/3 অফ বেসিক কত আসে এখানে, 1,50,000 টাকা। তাহলে পুরোটাই কি এক্সাম্পটেড হয়ে যাচ্ছে? পিএফ এ আমরা পেয়েছি 1,50,000 টাকা। এখন খেয়াল করে দেখেন 1 লাখ পিএফ এ আমার ফান্ড আছে কত? 10 লাখ টাকা। তাহলে আমরা এখানে যে কন্ডিশনটা দেখেছিলাম ম্যাক্সিমাম রেট 14.5%। এখানে 14.5%, 10 লাখের আপনার 14.5% 1,45,000 আসে 1,45,000 টাকা। তাহলে এখানে কিন্তু আমাদের হিসাব হবে 1,45,000 টাকা। এক্সাম্পটেড 1,45,000 এক্সাম্পশন। তাহলে এখানে আমরা এক্সাম্পশনটা হবে 1,45,000 টাকা। সাধারণত পুরোটাই হয়, কারণ এত পার্সেন্ট তো আর কেউ দেয় না এখন আর স্যার। এটা মানে আলোচনার স্বার্থে আমি বললাম, যা হয় ওইটা 1/3 এর হিসাবটাই মেইন। তাহলে আমরা যদি ইয়ে করি ট্যাক্স এক্সাম্পটেড 1,45,000 টাকা, এই ফিগারটাই হবে ট্যাক্স এক্সাম্পটেড। এটা আমরা ক্যালকুলেশন করলাম, আর এটা হচ্ছে আমাদের সিনারিও। পিএফ ফান্ডে আমাদের যে টাকাটা আছে ওই টাকার সিনারিও। আমি এই ফিগারটি একটু কপি করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, যাতে করে এটা আবার মনে করার চিন্তা করুন, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন। কোনো কোয়েশন আছে কিনা এই ক্যালকুলেশনে? না স্যার, ক্লিয়ার।
তাহলে এই 14.5% এর অ্যাপ্লিকেশনটা আমরা এখানে দেখে নিলাম কিভাবে হয়। তো আমি তাহলে আরেকটু পরে যাই। আচ্ছা, 18 পর্যন্ত আমরা আলোচনা করেছি। খেয়াল করে দেখেন এখানে আমরা সব জায়গায় সেম, যা এতে বসবে তাই। জি, এইখানে আমরা এই যে 4.5 লাখ টাকা দিয়ে করলাম, তো এখানে হলো 1/3 অফ বেসিক প্লাস ডিএ। তো এখানে তো আমরা কোনো ডিএ এর ফাংশনটা শো করলাম না। মনে করেন ডিএ 0, আর উপরে এই যে 6 নম্বরে দেখতেছি যে ডিএটা হলো আমাদের এক্সামটেড। ডিএটা এক্সাম্পটেড না কখনোই। এই যে 6 নম্বরের ডিএটা এই যে ট্যাক্স এক্সামটেড, এক্সাম্পশনে কিছুই বসবে না আপনার। ট্যাক্সেবল অ্যামাউন্ট যা বসবে তাই আপনি ট্যাক্সেবল ইনকামে বসাবেন। হ্যাঁ, তাহলে এই যে আপনার ক্যালকুলেশনটা করলাম 4.5 লাখ টাকা, এখানে হ্যাঁ। তো বেসিক প্লাস ডিএ, তো Right. আমরা তো ডিএ এর কোনো ফাংশনটা ই করলাম না, শুধু আচ্ছা। বেসিকটাকে। আচ্ছা, যদি আপনি ডিয়ারনেস অ্যালাউন্সের ফাংশনটা এখানে অ্যাড করতে চান তাহলে তাও করতে পারেন। আমি ওই ক্যালকুলেশনটা আবার আপনাকে শেয়ার করছি। এখানে যদি আমরা মনে করেন এখানে বেসিক আছে, হ্যাঁ, ডিএ আছে আপনার, সে মনে করেন আরো আমরা যদি 1,50,000 টাকাই ধরি, আমি একটু আপডেট করছি আপনার কথা অনুযায়ী এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? 1,50,000 টাকা হচ্ছে আমার বেসিক ডিএ। তাহলে আমরা যদি বেসিক প্লাস ডিএ বলি, এখানে বেসিক বেসিক প্লাস ডিএটা যদি আমরা বলি 1/3 অফ বেসিক প্লাস ডিএ, তাহলে কত? 6 লাখের 1/3 হবে এখানে 2 লাখ, 4,50,000 আর 1.5 লাখ এখানে আছে 2 লাখ টাকা। কিন্তু এখানে দেখেন যেহেতু আমার ফান্ড আছে 10 লাখ টাকার, আমি ম্যাক্সিমাম ছাড় পাবো, এক্সাম্পশন হবে 14.5% 10 লাখ টাকার, তার মানে 1,45,000 টাকা। সো ট্যাক্স এক্সাম্পটেড এখানে 1,45,000 টাকাই হবে। জাকির ভাইয়ের কোয়েশনটা ভালোই হয়েছে। তাহলে আমরা কোয়েশনের আনসারে আমরা ডি এর বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ডি এ থাকলে কি হবে? ক্লিয়ার কিনা জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা আবার আমাদের মূল আলোচনায় ফেরত যাচ্ছি। দেখেন বেসিক পে থেকে শুরু করে আমরা 3 থেকে শুরু করে আমরা 18 পর্যন্ত আসলাম। তাহলে আমরা যদি হিসাব করি এখানে 3 থেকে 18 পর্যন্ত, তাহলে আমাদের এখানে 16টা ইয়ে আছে, 1 2 3 এভাবে 16টা হেড আছে। তো এই 16টার মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে কয়টাতে? এক্সাম্পশনে 4টাতে। হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স আর হচ্ছে ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড, এই 4টাতে আমাদের এক্সাম্পশনটা ক্যালকুলেট করতে হচ্ছে। আর কোনোটাতে কিন্তু ক্যালকুলেট করতে হচ্ছে না, যা বসাচ্ছি এতে একই অ্যামাউন্ট আমরা সি তে নিয়ে বসাচ্ছি। শুধুমাত্র এই 4টা বিষয়ই আমরা এক্সাম্পশন পাচ্ছি। তার মানে আমাদের এখানে এই 4টা বিষয় জানা থাকলে আমরা 18 পর্যন্ত আমরা ফিল আপ করতে পারছি। আচ্ছা, এখন আসেন আমরা এই যে ক্যাশ কথাটা বলেছিলাম আগে, এখানে যখন আমরা বাড়ি ভাড়া ভাতা নগদের কথা বলা হয়েছে, আবার যাতায়াত ভাতার ক্ষেত্রে আমরা নগদের কথা বলা হয়েছে। এখন বাড়ি ভাড়া ভাতা যদি নগদে না দিয়ে এটা আপনাকে আপনার এমপ্লয়ার যদি একটা বাসা দিয়ে দেয় থাকার জন্য, যাতায়াত ভাতা যদি নগদে না দিয়ে আপনাকে যদি একটা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিয়ে দেয়, সেক্ষেত্রে বিষয়টা কি হবে? এখানে আছে 2টা হেড আছে, দেখেন খেয়াল করে। একটা হচ্ছে ডিমড ইনকাম। ডিমড ইনকাম মানে অনুমিত একটা আয়, আপনার একটা অনুমিত আয় ধরা হবে ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। আপনি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার এমপ্লয়ারের কাছ থেকে, আপনি কিন্তু এখানে নগদে পাচ্ছেন না। ঢালি ভাই যেটা বললেন যে নগদে বলতে কি হার্ড ক্যাশ হবে, আমি বললাম যে না, হার্ড ক্যাশ না, ব্যাংকে দিলে এটা নগদে হবে। বাট
নগদ নয় কোনটা? মনে করেন আপনাকে একটা গাড়ি দেয়া হলো, এমপ্লয়ার আপনাকে একটা গাড়ি দিল, এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা আপনি ইউজ করলেন। তাহলে এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ইউজের জন্য আপনি কোনো নগদ টাকা পাচ্ছেন না, কিন্তু যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন এটাতে একটা ক্যাশে কনভার্ট করে আপনার ইনকাম হিসাবে ধরা হবে। ঠিক সেম যদি আপনাকে কোনো বাসস্থান সুবিধা দেয়া হয়, কোনো ফার্নিশড কিংবা আনফার্নিশড অ্যাকোমোডেশন দেয়া হয়, তাহলে এখানে আপনি ডিমড ইনকাম হিসাবে কিছু অ্যামাউন্ট আপনার এখানে এসে add হবে প্রথম কলামে এতে। তো এটা কি রকম হবে আমরা দেখি এখানে এই কন্ডিশনটা কি রকম হবে। যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয়। তাহলে যদি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান, তাহলে মূল বেতনের 5% বা বার্ষিক 60,000 টাকা, দুইয়ের মধ্যে যেটি বেশি। আগে আমরা দেখেছি কি দুইয়ের মধ্যে যেটি কম, আগের গুলাতে আমরা দেখেছি দুইয়ের মধ্যে যেটি কম, কিন্তু এখন দেখলাম আমরা দুইয়ের মধ্যে যেটি বেশি। তাহলে আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনার নিয়োগকর্তার নিকট হতে একটি গাড়ি পান, সেক্ষেত্রে আপনাকে যে আয়কর রিটার্ন আপনি যখন সাবমিট করবেন, তখন আপনার স্যালারি ইনকাম যখন ক্যালকুলেট করবেন, তখন আপনি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এর জন্য এখানে বেসিকের 5% অ্যাড করতে হবে, যেটা 60,000 টাকার কম নয়, মানে যেটা 60 দুইটার মধ্যে যেটি বেশি। তো তাহলে আমরা আসেন কন্ডিশনটা এখন আমরা এখানে লিখি। এখানে ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, এই ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এই জায়গাতে অ্যাড করব ক্যালকুলেশনটা, এক্সাম্পশনে না, এখানে ইনকামে অ্যাড করছি আমরা। ইনকামে এখানে আমরা বলছি যে 5% অফ বেসিক। তো এখানে 5% অফ বেসিক বলার পরে মিনিমাম বললাম আমরা 60,000, মিনিমাম 60,000 টাকা। তাহলে এই জায়গাতে আমরা কোনো ফিগার বসবে না, এবং এই ফিগারটাই এসে এই জায়গাতে বসবে। এখানে যে ফিগারটা বসাবো আমরা, এই ফিগারটাই এসে এই জায়গাতে বসবে। $5% of basic, minimum 60,000, মূল বেতনের 5% বা বার্ষিক 60,000, যেটি বেশি। আপনি যদি গাড়ির সুবিধা ভোগ করে থাকেন, তাহলে কমপক্ষে 60,000 টাকা এই জায়গাতে লিখতে হবে। এটা তো ফুল টাইম ইউজের ক্ষেত্রে। রাইট, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি না, কিন্তু এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি পান, ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান। তার মানে একটা গাড়ি আপনার জন্য এন্টাইটেলড করে দেয়া হয়েছে। এটা এমন না যে একটা গাড়ি আছে, এই গাড়িতে আমরা 4-5 জন অফিসে যাই, এটা না। আপনাকে সরাসরি একটা গাড়ি দেয়া হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য। এই জায়গায় পার্থক্য। কিন্তু আপনাদের একটা প্রতিষ্ঠানে এক গাড়ি আছে, আপনি ওই গাড়ি ইউজ করছেন। মনে করেন একটা এনজিও তে গাড়ি আছে, হ্যাঁ, আপনি ওই গাড়ি ইউজ করছেন, বাসা থেকে আসছেন যাচ্ছেন, বিবিধ ইয়ে, এটা আপনার নামে বরাদ্দ না,
যে এটা আপনার বাসায় থাকবে, আপনার মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তা না, এটা অফিসের গাড়ি, আপনি এটা ব্যবহার করছেন বিভিন্ন কাজে, হয়তো কিছু কিছু ব্যক্তিগত আছে, এটা হবে না। আপনাকে সরাসরি করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি নিয়োগদাতা যদি আপনাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে এখানে যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয় হিসাবে আপনাকে মূল বেতনের 5% অতিরিক্ত দিতে হবে। এই ক্ষেত্রে স্যার যাতায়াত ভাতা যেটা আমরা বলছি কনভেন্স অ্যালাউন্স, সেই অ্যালাউন্সটা কি যদি কেউ গাড়ি ফুল টাইম পেয়ে থাকে পার্সোনাল ইউজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি স্যালারি কন্ট্রাক্ট লেটারে সাধারণত কি করে আমার জানা নাই, এই জন্য জাস্ট জিজ্ঞেস করা যে তাহলে কনভেন্স অ্যালাউন্সটা উল্লেখ করবে তারা অর্গানাইজেশন? কনভেন্স আপনাকে যদি দেয়া হয়, তাহলে এখানে আমরা ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি 30,000 টাকা পর্যন্ত বাদ দিতে পারবেন। আচ্ছা, মানে দুইটা ওয়েতে সম্ভব, মানে কনভেন্স অ্যালাউন্সও পাচ্ছি প্লাস হলো গাড়িও পাচ্ছি। হ্যাঁ, গাড়ি পেলে আপনি আবার এখানে বেসিকের 5% দিয়ে দেবেন, মিনিমাম 60,000। না, আমার প্রশ্ন হলো দুইটাই কি একসাথে সম্ভব কিনা, যে কনভেন্স হ্যাঁ, অ্যালাউন্সও হ্যাঁ, অর্গানাইজেশন হতে দেবে হতে আবার পারে, ডিম আচ্ছা, ঠিক আছে। হতে পারে। সেক্ষেত্রে আপনার খরচ বাড়বে, প্রতি অর্গানাইজেশনের খরচ কমবে, ট্যাক্স লাইবিলিটি কমবে। রাইট। কারণ অর্গানাইজেশন যখন আপনাকে আহ, আপনাকে যে আহ, গাড়ি দেবে, এটার খরচটা তো তার খরচেই লিখবে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির জন্য। তো এই হচ্ছে আপনার ডিমড ইনকাম। আলী ভাই, জি, আচ্ছা বস, মনে করেন আমি 5,000 টাকা কনভেন্স অ্যালাউন্স প্রত্যেক মাসে পাই, কোম্পানি থেকে আমাকে পিক ড্রপ বাবদ আমার প্রত্যেক পিক ড্রপ পার ডে 100 টাকা করে কাটে, কথার কথা। এই ফ্যাসিলিটিটা কোম্পানি আমাকে দিচ্ছে, তাহলে মাস শেষে আমার স্যালারি থেকে আবার 3,000 টাকা কেটে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তো মানে ওই 3,000 টাকা যে এক্সপেন্স হলো, মানে আমার স্যালারি থেকে কমে গেল, এখানে তো আমি কোনো জায়গায় দেখাতে পারতেছি না, তাই না? এটা আপনি দেখাবেন ওই যখন আমরা আইটি 10 বিবি করব, এই জায়গাতে আপনি গিয়ে দেখাবেন ট্রান্সপোর্ট এক্সপেন্সে, আদার ট্রান্সপোর্টেশনে গিয়ে এখানে। ওকে, বুঝতে পারছি। আর ওই কনভেন্সের ক্ষেত্রে আমি 30,000 টাকা আপনি যা পাওয়ার তাই পাবেন। এখন আপনার যদি এমপ্লয়ার আপনাকে সে মনে করেন 5,000 টাকা করে 60,000 টাকা দিয়ে 30,000 টাকা 30,000 টাকা দিতে পারে। নিয়ে যায়, তাহলে আপনি দেবেন 60,000 টাকা দিয়ে। যদি আপনার কাছে 50,000 টাকা নিয়ে যায়, তাহলে আপনি 30,000 টাকা পর্যন্ত এখানে এক্সাম্পশন পাবেন। আর এক্সাম্পশন যেটা পাবেন, এটা তো এক্সপেন্স না, এটা কিন্তু আপনার ক্যাশের সাথে গিয়ে ঠিকই অ্যাড হচ্ছে। ট্যাক্স ক্যালকুলেশনের জন্য শুধুমাত্র এই অ্যামাউন্টটা বাদ দেয়া হচ্ছে, বাট এটা ক্যাশ ফ্লো যখন হচ্ছে, তখন কিন্তু আপনার সোর্স অফ ফান্ডে এই এক্সাম্পটেড ইনকামটা গিয়ে অ্যাড হচ্ছে। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে এক্সপেন্স, এটা আইটি 10 বিবি তে আমরা দিচ্ছি, এটার মাধ্যমে আপনার ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে সরাসরি। হ্যাঁ, এই টাকাটা চলে যাচ্ছে আপনার ক্যাশ ফান্ড থেকে। বাট এখন আমরা যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে, আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করার জন্য আপনার স্যালারিটাকে ভাগ করছি দুইটা ভাগে। একটা হচ্ছে আপনার স্যালারির মধ্যে ট্যাক্সেবল ইনকাম কত আর ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কত, এই বিষয়টাই আমরা ভাগ করছি এখানে। তো এখন আসেন, একটা প্রশ্ন ছিল, জি এই যে আমরা যে গাড়ি নিয়োগকর্তা দিল, এখন এইখানে যদি ইসের মধ্যে উল্লেখ না থাকে, এগ্রিমেন্টে উল্লেখ না থাকে যে গাড়ি দিয়েছে, আচ্ছা, গাড়ি নিয়োগকর্তা, হ্যাঁ বুঝতে পেরেছি আপনার বিষয়। গাড়ি নিয়োগকর্তা দিয়েছে আপনাকে, কিন্তু কোনো রেকর্ড নাই, ওই ধরনের কোনো ডকুমেন্টেশন নাই, এটা আপনি ভলান্টারি ডিক্লারেশন দেবেন। যদি ডিক্লারেশন আবার এটা স্যালারি স্টেটমেন্টে কিংবা সার্টিফিকেটে এটা উল্লেখ করা থাকে, এই যে আপনাকে গাড়ি দেয়া হয়েছে, কিংবা আপনি কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন না স্যালারি সার্টিফিকেটে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন যদি কারো দেয়া না থাকে, কেউ যদি না দেখান, উনি অ্যাভয়েড করছেন, অনেকেই হয়তো করছেন আমাদের দেশে,
বাট এটা ইনকাম ট্যাক্স অথরিটি পেলে বেসিকের 5% কিংবা মিনিমাম 60,000 টাকা ট্যাক্সেবল ইনকাম হিসাবে অ্যাড করবে। তার মানে কি ওই নিয়োগকর্তা কর্তৃক যে এগ্রিমেন্ট, এখানে তো অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে, অথবা স্যালারি যে সার্টিফিকেট সেখানে উল্লেখ থাকতে হবে, ব্যাপারটা তো এমন। না, তাছাড়া তো বিষয়টা হচ্ছে আপনি যদি ডিক্লারেশন দেন তাহলে তো আপনি দিয়ে দিলেন। আপনি যদি হাইড করেন তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি যদি খুঁজে পায় যে না আপনি নিয়োগকর্তা থেকে গাড়ি পেয়েছেন এবং এটা আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করছেন, এই ধরনের তথ্য প্রমাণ যদি থাকে, তাহলে আপনার ফাইল যদি এটা অডিট কার্যক্রমে পড়ে কিংবা এটা যদি কোনো কারণে আবার অ্যাসেসমেন্ট হয়, তখন আপনাকে এখানে বেসিকের 5% ধরে দেবে। খুব রেয়ার কেস আর কি এটা। আর এই যে আমরা যে 5-6 জনের একটা গাড়িতে চলাফেরা করি, না না এক্ষেত্রে এটা তাহলে এটার কোনো ফাংশনই না। না, এটার কোনো ফাংশন নাই, বরঞ্চ এটার জন্য আপনারা কাছ থেকে কোম্পানি যদি টাকা নিয়ে থাকে, রাতুল ভাই যেটা বললেন, সেটা তো এটা তো আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য দেয়, এটা এখানে আসবে না। ব্যক্তিগত ব্যবহার বলতে গাড়ি একটা আপনার জন্য এন্টাইটেল করে দেয়। তো এটা অধিকাংশ মানে সিনিয়র ম্যানেজমেন্টে যারা থাকে তাদের জন্য এন্টাইটেল থাকে গাড়ি। তো অনেকে দেখান, অনেকে হয়তো দেখান না, অনেকে না জেনে হয়তো দেখান না। বাট যদি গাড়ি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, এটা হচ্ছে ওই ফ্যাসিলিটি বলতে আপনাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি গাড়ি দেয়া হয়, মানে গাড়ি যদি আপনি পান, এমনিতে যে ফ্যাসিলিটিস এটা আমরা কখনোই মানে ডিমড ইনকাম দেখাই না। তবে এটা ফ্রি হলে হয়তো দাবি করতে পারে, বাট এটা আসলে ডিমড ইনকাম হিসাবে ওই মূল বেতনের 5% আসার মতো এটা দাবি রাখে না। এটা হচ্ছে ডিমড ইনকাম ফ্রম ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। তাহলে এখন ঢালি ভাই যে কোয়েশ্চনটা করেছিলেন যাতায়াত ভাতা নগদ এর বিষয়টা, আর ওইটা ওই যাতায়াত ভাতার বিকল্প হিসাবে আপনাকে গাড়ি দেয়া হয়েছে। গাড়ি দেয়া হলে আপনি দুইটা আরো কিছু টাকা ট্যাক্সেবল ইনকামে আপনার এখানে এসে অ্যাড হবে। এখন আসেন বাড়ি ভাড়া, ভাড়ায় কিংবা বিনামূল্যে যদি আপনাকে কোনো অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি দিয়ে থাকে, যদি করদাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বিনা ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত, এখন সজ্জিত বা অসজ্জিত কোনো কন্ডিশন না, এটা লেখা হয়েছে সজ্জিত বা অসজ্জিত, যেটাই হোক না কেন, বাসস্থানে বাস করেন, তাহলে সাধারণভাবে বলা হয়েছে মূল বেতনের 25% করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। তাহলে আপনি যদি বিনা ভাড়ায় থাকেন তাহলে মূল বেতনের 25% হবে। আর যদি করদাতা নিয়োগকর্তা থেকে হ্রাসকৃত ভাড়ায়, তাহলে এখানে হ্রাসকৃত ভাড়ায় মানে কিছু কম ভাড়ায় আপনি থাকছেন, সজ্জিত বা অসজ্জিত বাসস্থান প্রাপ্ত হন, সেক্ষেত্রে সাধারণভাবে মূল বেতনের 25% হতে প্রকৃত পরিশোধিত ভাড়া বাদ দিয়ে পার্থক্য করযোগ্য আয় হিসাবে গণ্য হবে। তাহলে এখানে দেখেন, যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে ওই ভাড়াটা বাদ দেবেন, আর যদি না থাকে তাহলে মূল বেতনের 25%। তো আমরা একটু হিসাবে যাই, এখানে কি হবে, ডিমড ইনকাম ফ্রম ফ্রি ফার্নিশড অর আনফার্নিশড অ্যাকোমোডেশন, এটা যদি থাকে, এখানে ম্যাক্সিমাম মিনিমামের কিছু বলা নেই, ফিগারটা অনেক হাই, মূল বেতনের 25% আপনাকে দিয়ে দিতে হবে। আমরা এখানে যদি লিখি তাহলে 25% of শুধু রেন্ট যদি লিখি আপনারা কি বুঝবেন কিনা,
আমরা যদি 25% অফ বেসিক এটার থেকে রেন্ট যেটা আমরা পেমেন্ট করলাম এটা যদি বাদ দেই তাহলে এখানে আমরা এই ফিগারটা বসানো যায়। এটাতে কি ক্লিয়ার হয়েছে, কিংবা অন্য কারো যদি কোনো সাজেশন থাকে এটা এখানে লেখার? জি ঢালি ভাই। স্যার একটা জিনিস একটু পরিষ্কার হওয়া দরকার, আমাদের অর্গানাইজেশনে অনেক সময় বিদেশ থেকে এক্সপার্টরা আসেন থাকেন এবং পার্মানেন্টলিও ধরেন 1 বছর 2 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। সেক্ষেত্রে তার বাড়ি ভাড়ার ক্যালকুলেশনটা কি ভিন্ন হবে, না আমাদের মতোই একই ক্যালকুলেশনের মধ্যে তার আসতে হবে? আচ্ছা, এটা রেসিডেন্ট নন রেসিডেন্ট স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করবে। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব যখন রেসিডেন্ট নন রেসিডেন্ট স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমরা ঠিক আছে। আপাতত আবাসিক করদাতার ক্ষেত্রে এখানে সরকারি আদেশভুক্ত নন যারা সাধারণভাবে বেসরকারি আহ, আহ, কর্মকর্তা বাংলাদেশি নাগরিক, হচ্ছে, বাংলাদেশে থাকেন। এটাই আমরা ধরে নিচ্ছি। পরে আমরা ওই বিষয়টা আলোচনা করব। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাদের, যে ডিমড ইনকাম ফর ফ্রি ফার্নিশড অর আনফার্নিশড অ্যাকোমোডেশন, এখানে 25% অফ বেসিক হবে। এটা থেকে রেন্ট পেইড যদি থাকে, কোনো রেন্ট যদি পেমেন্ট করা হয়, তাহলে আমি এই দুইটা কো আর খ মিলিয়ে একটা কন্ডিশনে নিয়ে আসলাম। যেহেতু কতে বলা আছে 25%, আর খতে যদি বলা আছে মূল বেতনের 25% হতে প্রকৃত পরিশোধিত ভাড়া। তো রেন্ট পেইড যেটা পেইড দিয়ে আমি বুঝালাম যে পরিশোধিত যেটা ওইটাই। সেক্ষেত্রে স্যার তার হাউস থাকতে পারে স্যালারির সাথে ইনবিল্ট, হ্যাঁ, সেটা থাকলে এখানে আপনি বেসিকের 50% ছাড় পাচ্ছেন, আচ্ছা। আর এখানে আবার 25% অ্যাড হয়ে যাচ্ছে। হুম, হুম। যদি হাউস রেন্ট অ্যালাউন্সও দেওয়া হয়, এমপ্লয়ার তো দিতে পারে। এখন এই ক্ষেত্রে তো আর মানে কোনো বাধা নেই। আপনি তো এখানে ইনকামটাই অ্যাড হয়ে যাচ্ছে ডিমড ইনকামের মাধ্যমে। Right. আমরা যদি এখানে ডিমড ইনকামটা এরকম ক্যালকুলেট করে এই ফিগারটা বের করি, তাহলে এই ফিগারটাই আমরা সিতে নিয়ে বসাবো, এবং এখানে আমরা বিতে কোনো ফিগার থাকবে না। সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি আমরা ফিগারটা এরকম। তো এরপরে আছে আদার, ইফ যদি থাকে এনি গিভেন গিভ ডিটেলস লিখতে হবে। তারপরে টোটাল, তো সবগুলা টোটাল আমরা করব 3টা কলামে, এটা সাধারণভাবেই আমরা বুঝতে পারি। তো আমরা যদি একটু বিষয়টা খেয়াল করে দেখি, এই পৃষ্ঠায় আমরা একজন বেসরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীর আমরা স্যালারির থেকে ট্যাক্সেবল ইনকাম কত হবে তা ক্যালকুলেট করছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একটা লম্বা পার্টিকুলার সহ শিডিউল। এখানে অনেকগুলা বিষয় বলা আছে 20 পর্যন্ত। এখানে 18টা পার্টিকুলার দেয়া আছে। এই 18টার মধ্যে আমার কিন্তু শুধুমাত্র 6টা কাজে লেগেছে। 6টাতে আমরা এক্সাম্পশনটা কিংবা ডিমড ইনকামটা ক্যালকুলেট করতে হয়েছে। 6টার মধ্যে 4টা হচ্ছে এক্সাম্পশন, আর বাকি 2টা হচ্ছে ডিমড ইনকাম। এই 2টা যে ডিমড ইনকাম বললাম আমরা, এটা খুব কম ব্যবহৃত হয় প্রথমত। তাহলে এই 2টা যদি আমরা বাদ দিই, তাহলে এখানে আমাদের থাকে মাত্র 4টা কন্ডিশন। যদি আমরা জানি, কিংবা আপনার সামনে যদি এই কাগজটা প্রিন্টার থাকে, এটা দেখে আপনি যে কোনো স্যালারির হিসাব ক্যালকুলেট করে ফেলতে পারবেন। জাকির ভাই, কোয়েশ্চন আছে কিনা এখানে? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু মানে ওই যে লাস্টের যে দুইটা, হ্যাঁ, এই 5% অফ এটা মানে আমি বারবার একই জিনিস হচ্ছে যে নিয়োগকর্তা এখানে লিখে রাখবে কিনা, কোনো ডকুমেন্টারি থাকবে কিনা। যদি ডকুমেন্টারি থাকে তাহলে এই অপশনটা আমরা করলাম, আর যদি ডকুমেন্টারি না থাকে তাহলে তো আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর খুব বেশি প্রয়োজনীয়তা
হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। জি, কিন্তু আপনি ভলান্টারিলি ডিসক্লোজ করতে পারেন এটা। এটা যেহেতু আপনি ট্যাক্স আইনে আছে, আপনি গাড়ি বা বাড়ি পেয়ে থাকলে নিয়োগকর্তা থেকে আপনি বেসিকের 5% গাড়ির জন্য দেবেন, যেটা মিনিমাম 60,000 টাকা। আর বাড়ি যদি পেয়ে থাকেন তাহলে 25% দেবেন আপনি বেসিকের। এবং এটা আপনার যদি কোনো রেন্ট রিডিউস রেটে কোনো রেন্ট পেমেন্ট করে থাকেন তাহলে এটা থেকে অ্যাকচুয়াল যে রেন্টটা আপনি দিয়েছেন এটা বাদ দিয়ে দেবেন। তো এগুলা খুব কম ব্যবহৃত হয়, আপনি যেটা বললেন এটা কারেক্ট। তো আপনার এখানে 4টা কন্ডিশন জানা থাকলেই হয়ে যাচ্ছে। 4টা কন্ডিশন জানা থাকলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। প্রথম কন্ডিশনটা কি? হাউস রেন্ট। হাউস রেন্টে আপনি কিভাবে হিসাব করবেন? বেসিকের 50% আর ম্যাক্সিমাম মাসে 25,000 কিংবা বছরে 3 লাখ টাকা। এই তো শেষ আপনার এক্সাম্পশনের হিসাব। মেডিকেল অ্যালাউন্স আপনি হিসাব করবেন বেসিকের 10%, ম্যাক্সিমাম 1,20,000 টাকা। কনভেন্স অ্যালাউন্স ফ্ল্যাট রেট 30,000 টাকা পার ইয়ার। এই 3টা কন্ডিশন যদি আপনার মনে থাকে তাহলে আপনি এইটুকু হিসাব করতে পারবেন। আর প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টের ক্ষেত্রে বেসিক এবং ডি এর 1/3, ডিএ যদি না থাকে তাহলে এটা 0 হবে, শুধু বেসিকের হবে। এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা খেয়াল করে দেখতে হবে, যেটা ম্যাক্সিমাম 14.5% হয় কিনা, যেটার একটা এক্সাম্পল আমি আপনাকে দেখিয়ে দিলাম। আর যদি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি কেউ পেয়ে থাকে, এটা আপনার নলেজের জন্য দরকার। মনে করেন যে কোনো কেউ কোয়েশ্চন করতে পারে আপনাকে, কিংবা কোনো পরীক্ষায় কোয়েশ্চন আসতে পারে যে একজন করদাতা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পেয়ে থাকে, সেক্ষেত্রে তার ডিমড ইনকাম কত হবে? বলা আছে বেসিক তার 5 লাখ টাকা। তো ডিমড ইনকাম আমরা জানি যে এটার 5 লাখ টাকা যদি বেসিক হয় তাহলে এটার 5% হয়। 5% 2 লাখ 5% তো আসে মাত্র 25,000 টাকা, কিন্তু এখানে মিনিমাম হবে 60,000 টাকা। এই যে বলা আছে মিনিমাম 60,000 টাকা, এটা হবে ডিমড ইনকাম 60,000 টাকা। যদি কেউ ভাড়া ছাড়া ফ্রি বাসায় থেকে থাকে বা যেটা এমপ্লয়ার দিয়েছেন তাহলে বেসিকের 25% আসবে। আর যদি কেউ ভাড়া দিয়ে থেকে থাকেন সেক্ষেত্রে যে রেন্টটা উনি পেমেন্ট করেছেন তা বাদ যাবে এটা থেকে। ক্লিয়ার কিনা? জি স্যার, জি ক্লিয়ার। স্যার, এটার একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে না। জি, আমি এটা একটা এটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব আপনাদের। আচ্ছা, এটুকু আমি এরপরে একটু জায়গা আমরা একটু গ্যাপ দিয়ে এসেছিলাম, খেয়াল করে দেখেন আগে, সেটা ছিল চিকিৎসা ভাতার ক্ষেত্রে। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসা ভাতা 10 প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 10 লক্ষ টাকা। খেয়াল করে দেখেন তাহলে এখানে 1,20,000 টাকার যেটা রেঞ্জটা আছে, এটা প্রতিবন্ধী হলে তার ক্ষেত্রে এটা হবে 10 লক্ষ টাকা। 1,20,000-এর জায়গায় 10 লাখ টাকা। আবার হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার সার্জারির খরচের জন্য প্রাপ্ত অঙ্ক এটা সম্পূর্ণ করমুক্ত হবে। তবে এটা শেয়ার হোল্ডার পরিচালকগণ এই কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না। শেয়ার হোল্ডার পরিচালকগণ এই কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না। তাহলে আমরা চিকিৎসা ভাতা আরেকটা কন্ডিশন পেলাম, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 10 লক্ষ টাকা। আর হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার সার্জারির খরচের জন্য যাই পাবেন সবই করমুক্ত হবে। যাই পাবেন সবই করমুক্ত হবে। এই বিষয়টা ক্লিয়ার কিনা? এই প্রতিবন্ধী যে বিষয়টা, এটা কি ওই সমাজ কল্যাণ অফিস থেকে ই লাগবে যে জি
যে তার সার্টিফিকেট লাগবে যে সে হ্যাঁ, প্রতিবন্ধী বলতে ওই প্রতিবন্ধীর যে নিয়মটা আছে ওই নিয়ম অনুযায়ী হতে হবে। সেক্ষেত্রে চিকিৎসার ভাতার ক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত এক্সাম্পশন পাবেন। এটা একটা বিষয় অ্যাড হলো এখানে। আর হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার সার্জারির খরচের জন্য যে টাকাই পাবেন সেটা সম্পূর্ণ করমুক্ত। তবে যদি যে কোম্পানি দিচ্ছে, যাকে দিচ্ছে উনি যদি শেয়ার হোল্ডার ডাইরেক্টর হন তাহলে উনি পাবেন না। আবার অনারারি ডাইরেক্টর যদি হন কিংবা এমনি আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হন তাহলে পেতে পারেন, কিন্তু উনি যদি মালিকও হন আবার ডাইরেক্টরও হন তাহলে উনি এই সুযোগ পাবেন না। স্যার আমাদের একজন পুরাতন এমপ্লয়ি উনাকে বাড়ি করার জন্য মানে 1 লাখ টাকা দেওয়া হয়েছে আর কি, এটা হচ্ছে চেয়ারম্যানের পক্ষ থেকে আর কি। তো এইটা আসলে উনি ওনার কোন খাতে দেখাবেন, মহার্ঘ ভাতা বা এই টাইপের কিছু স্যার? অন্যান্য এখানে আপনার যে আদার আদার যেটা বলা আছে 1 লাখ, তো আদারের যাই হোক না কেন এখানে ওই 1 লাখ টাকা পেয়েছেন বাড়ি বানানোর জন্য, এটা ট্যাক্সেবল হবে 1 লাখ টাকা। আরে ভাই এটা কি 19-এর আন্ডারে পড়বে? হ্যাঁ, উনি 19-এর এখন প্যারোলে আসলে তো আপনার 19-এ আসবে না। প্যারোলে আসলে তো আপনার স্যালারির হিসাবেই আসবে। বেতন খাতে আয় থেকেই যদি উনি অন্যান্য প্রাপ্তি হিসাবে পেয়ে থাকেন তাহলে উনি ইয়েতেই পাবেন। আর 19-এর আলোচনা আমরা পরে করব, পুরো সেকশনটা আলোচনা করব, তো তখন ওইখানের খাতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন খেয়াল করে দেখেন আপনারা, এখানে আমরা যদি এই কিছু কন্ডিশন যদি আমাদের জানা থাকে তাহলেই কিন্তু আমরা একজন বেসরকারি এমপ্লয়ি, যিনি সরকারি আদেশপ্রাপ্ত নন, সাধারণভাবে বেসরকারি বলছি আমরা, এমপ্লয়ির ট্যাক্সের ক্যালকুলেশনটা করতে পারছি এই পেজে যা আছে। এর মাঝে এই দুইটা বেশি প্রয়োজনীয় না, আমরা যেটা দেখেছি ডিমড ইনকাম, সেক্ষেত্রে আমরা এই 4টা কন্ডিশন আমাদের জানা থাকা যথেষ্ট। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে আমাদের মনে থাকতে হবে যে এখানে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে এটা হবে 10 লাখ, আর হার্ট, কিডনি, চক্ষু, লিভার সার্জারির খরচে এখানে সম্পূর্ণ অঙ্কটা করমুক্ত হবে। তবে এটা শেয়ার হোল্ডার পরিচালকগণ এই সুবিধা পাবেন না। তাহলে এখানে একটা কোয়েশ্চন থাকবে যে উনি শেয়ার হোল্ডার পরিচালক কিনা, যদি কেউ এই ধরনের সুবিধা পেয়ে থাকে। এখন আসেন আমরা আরেকটু নিচে যাই, এই শিটটাতে কি আছে। এখানে আমরা অন্যান্যর ক্ষেত্রে করদাতা যদি নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থানে দারোয়ান, মালি বা বুঝি কিংবা অন্য কোনো সুবিধা পেয়ে থাকে তবে প্রাপ্ত সুবিধার সমপরিমাণ আর্থিক মূল্য করযোগ্য আয় হিসাবে দেখাতে হবে। যদি আরো কোনো ফেসিলিটি পেয়ে থাকেন, এটা ছুটি নগদায়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য। আমাদের খেয়াল রাখতে হবে সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি 2,50,00,000 টাকা পর্যন্ত করমুক্ত, 2.5 কোটি টাকা পর্যন্ত। এর উপরে পেলে আপনি ট্যাক্স দিতে হবে। গ্র্যাচুইটি যেটা, এটা ট্যাক্স ফ্রি ইনকাম। এটা আমরা বেতন খাতে আয়ে সাধারণত গ্র্যাচুইটি আসে না, গ্র্যাচুইটি আমরা এক্সাম্পটেড ইনকামে দেখাই। যদি কোনো পোরশন এখানে থাকে এখানেও বসাতে পারেন আধারে গ্র্যাচুইটি লিখে। ফিগারটা যদি 2,50,00,000 উপরে হয় অতিরিক্ত অংশটা আপনার ট্যাক্সেবল হবে, আর 2,50,00,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি হবে। এটা হচ্ছে একটা বিষয়। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড আমরা বলি, ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড এখানে বলেছে যেটা শ্রম আইনের দ্বারা আওতায় প্রতিষ্ঠিত। তো এখানে 50,000 টাকা পর্যন্ত করমুক্ত। কেউ যদি WPF ফান্ড থেকে পেমেন্ট পেয়ে থাকেন তাহলে এখানে টোটাল ফিগারটা লিখবেন, এরপরে বাকি ফিগারটা করমুক্ত খাতে এখানে লিখে যাবেন। এটা হচ্ছে গিয়ে একটা বিষয়। এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা এইটুকু পর্যন্ত। কোনো কোয়েশ্চেন আছে কিনা ঢালি ভাই? স্যার ইয়েতে আমরা দেখলাম যে পিএফ এর ক্ষেত্রে আমরা মান্থলি যেমন ডিডাক্ট করি, আপনার গ্র্যাচুইটির ক্ষেত্রেও আমরা মান্থলি ডিডাক্ট করে এটা পেয়েবল হিসেবে রাখি।
সেক্ষেত্রে কি আপনার এইটা তো গ্র্যাচুইটির ক্ষেত্রে আপনার এটা ইনকাম স্টেটমেন্টে আমাদের দেখানো দরকার আছে কিনা, যে এটা তো পাচ্ছে না, এটা জাস্ট ইয়ার এমপ্লয়ার কন্ট্রিবিউশন। মানে গ্র্যাচুইটিতে এমপ্লয়ের কন্ট্রিবিউশন আছে এটা বলছেন, নাকি এমপ্লয়ারের কন্ট্রিবিউশনের কথা বলছেন? এমপ্লয়ার যে মানে সেটা তো এমপ্লয়ার গ্র্যাচুইটিতে যে কন্ট্রিবিউশন করবে তা এমপ্লয়ের ট্যাক্স ফাইলে আসবেই না। এমপ্লয়ি যখন গ্র্যাচুইটি প্রাপ্ত হবেন তখন পুরো ফিগারটাই আসবে আচ্ছা সরাসরি। আচ্ছা, তার মানে এটা একদম শেষের অঙ্ক আর কি। আবার হুম। প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা আলাদা। প্রভিডেন্ট ফান্ডটা যে কোনো সময় আপনি কল করলে এটা পাচ্ছেন। তো প্রভিডেন্ট হুম। ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ের কন্ট্রিবিউশনটা ট্যাক্স ফাইলে আমরা ক্যাশ ফান্ড আউটসাইড বিজনেসে 13 এ আইটি 10B তে, এখানে হুম। প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড হিসাবে 13C তে দেখাবো। কিন্তু গ্র্যাচুইটিটা আসবে না সেই অর্থে যতদিন না পাচ্ছি। গ্র্যাচুইটি না পাওয়া পর্যন্ত আসবে না। আচ্ছা, ঠিক আছে। আর ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড কিংবা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড যেটাই বলা হোক না কেন, এখান থেকে এটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, শ্রম আইনের অধীনে গঠিত হয়, তাহলে এখান থেকে যে অর্থটা পাবেন তার থেকে 50,000 টাকা পর্যন্ত হবে করমুক্ত আয়। তো এই কন্ডিশন গুলা আমরা এখানে যে কন্ডিশন গুলা দেখলাম, এখানে 24A তে আমরা যে কন্ডিশন গুলা এখানে নোট ডাউন করলাম, এর সাথে আরো কয়েকটা বিষয় আমরা এখানে দেখলাম। সেটা হচ্ছে গ্র্যাচুইটি 2,50,000, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড 50,000 পর্যন্ত করমুক্ত, আর যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 1,20,000 এর কন্ডিশনটা আসবে 10 লক্ষ টাকা। আর হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার এই 5 ধরনের সার্জারির কোনো খরচ যদি এমপ্লয়ার দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ অঙ্ক করমুক্ত হবে। তবে এটা শেয়ার হোল্ডার পরিচালক বৃন্দের জন্য এটা প্রযোজ্য হবে না। আমি যতটুকু বললাম এই কন্ডিশন গুলা জানা থাকলেই আপনি একজন বেসরকারি এমপ্লয়ি ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। স্যার, হোটেল রেস্টুরেন্টে যারা জব করে অনেকে স্যালারির বাইরে সার্ভিস চার্জ পেয়ে থাকে, তো এটা তারা কোনটা স্পেশাল পেতে দেখাবে নাকি? সার্ভিস চার্জ বলতে কোন ধরনের সার্ভিস চার্জ? সার্ভিস চার্জ এটা হচ্ছে দেখা যায় গেস্ট টিপস ওদেরকে যে সার্ভিসটা দেয় এটা টিপস না স্যার, এটা ওই যে টোটাল যে ইয়া থেকে কেটে নেয় সার্ভিস চার্জ। যেটা দেখেন একজন লোক একটা গেস্ট হোটেলে থাকলো, তার বিল ওইখানে সার্ভিস চার্জ অ্যাড হয় 5% বা 10% সার্ভিস চার্জ অ্যাড করে, পরবর্তীতে এই সার্ভিস চার্জটা কোম্পানি তার মানে ইনকামে দেখে না, এটা এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। আচ্ছা, এটা তাহলে আপনি কোন ধরনের বোনাস পাচ্ছেন, এটাই তো? এটা কোন হোটেল কাইন্ড অফ হোটেলে ইনসেন্টিভ না স্যার এটা? হোটেল, হ্যাঁ হোটেল বা রেস্টুরেন্টে অনেক এই ধরনের সার্ভিস চার্জটা থাকে। বোনাসে আসবে এই ধরনের আচ্ছা। বিষয়, তো আপনার বোনাসের ক্ষেত্রে আসবে। এটা বোনাস মানে আপনার স্যালারি থেকে অতিরিক্ত কিছু পাচ্ছেন, হয়তো এক্সট্রা গেইন আর কি। বোনাসে এখানে বোনাস দিতে পারেন, কিংবা আর তো কিছু রেগুলার তো কিছু না এটা, তাই না? না মোটামুটি দেখা যায় হোটেলে যারা জব করে এরা প্রায় রেগুলার প্রত্যেক মাসে পায় আর কি, মান্থলি বেসিসে এটা মোটামুটি পায়। অনেক সময় দেখা যায় তাদের স্যালারির চেয়ে সার্ভিস চার্জটা অনেক সময় বেশি হয়ে যায়। তাহলে এটা স্পেশাল পেতে আসবে আপনার। এটা যদি বিশেষ একটা পেমেন্ট করছেন আপনি, তাই না? জি স্যার। স্পেশাল পেতে দেখাতে পারেন, যে খাতেই দেখান না কেন এটা আপনি, এটা পুরোটাই ট্যাক্সেবল হবে। সো ইনকাম ট্যাক্স অথরিটির কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। যে আর কোনো কোয়েশন আছে কিনা? না হলে আমরা আলোচনা আজকে এই আলোচনা এইটুকুই রাখবো। না 24 এটা শেয়ার করব। এরিয়ার পে যেটা এরিয়ার পে, এটা হলো আপনার
বকেয়া বেতন সরি বকেয়া বেতন যা পূর্বে করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হয় নাই। এখন দেখেন আপনি এবছর মানে স্যালারি পাননি, কিন্তু স্যালারি সার্টিফিকেটে দেয়া হয়ে গেছে আগের বছর একটা অ্যামাউন্ট, এই বছরে এসে এই অ্যামাউন্টটা আপনি পেলেন, তো এটা এখানে আসবে না। আবার আপনার আগে বেতন পাননি, স্যালারি সার্টিফিকেটেও এটা আসে, আগের বছরের ট্যাক্স রিটার্নেও আপনি দেন, এবছর পেয়েছেন, তাহলে এটা আসবে এবছর। আর ভাই এটা কি বলা যায়, লেটসে মনে করেন আমার বেসিক 100 টাকা ছিল লাস্ট ইয়ারে, আমার ইনক্রিমেন্ট হলো লেটসে অগাস্টে, which is effective from 1st জানুয়ারি, তখন এই যে 8 মাসের সেটা তো আমার অলরেডি ট্যাক্স পার হয়ে গেছে, পরের বছর এটা এরিয়া পে হিসেবে দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, তবে দুইবার দিতে হবে না আর কি, ডাবল হবে না, হ্যাঁ না একবারই দেবো, হ্যাঁ। এটাই এখানে বলা আছে, ইফ নট ইনক্লুডেড ইন ট্যাক্সেবল ইনকাম আর্লিয়ার। আগে যদি কোনো সময় আপনার ট্যাক্সেবল ইনকামে এটা ইনক্লুডেড হয়ে থাকে তাহলে আর দিতে হবে। আমরা তো স্যালারি হিসাবটা করি অ্যাকচুয়াল বেসিসে, এখানে যদিও ইনকাম ট্যাক্সের কিছু কিছু বিষয় ক্যাশ বেসিসে, তো এখানে সেজন্য এরিয়ার পেটা থাকতে পারে, যদি আপনি ক্যাশ বেসিসে করে থাকেন তাহলে এটা আসতে পারে। আর কোনো কোয়েশন আছে কিনা এই জায়গাতে? ফেস্টিভ্যাল অ্যালাউন্সটাই তো হলো আপনার বোনাস বলছে যেটা, সেটাই তো না? জি, আচ্ছা, এইটার কোনো সংজ্ঞা কি সরকারি ভাবে আছে কিনা স্যার? মানে অনেক সময় উৎসব ভাতা আমরা শুনি, সেটাই তো এই ফেস্টিভ্যাল বোনাস আমরা বা অ্যালাউন্স। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, যখন সরকারি আদেশভুক্ত বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন আরেকটু ক্লিয়ার হবে। দুইটা আমরা ভাগ করব ওই আলোচনায়, আমরা এটাকে ফেস্টিভ্যাল অ্যালাউন্স আর বোনাস এই দুইটা আমরা একটু ভাগ করব নেক্সট ক্লাসে। আচ্ছা আচ্ছা। আর এই বোনাসের পাশে অবলিক দিয়ে একটা ইয়ে লেখা, এইটা কি জিনিস? যে কোনো ধরনের এক্সট্রা, এখানে এক্স গ্রেসিয়া। এক্সপ্রেশিয়া, তো এক্সপ্রেশিয়াটাকে আমরা যদি একটু একটু দেখে নেওয়া দরকার। যে কোনো গ্রেস বলা যায়, কিংবা যে কোনো ধরনের আপনার যে কোনো ধরনের মানে পেমেন্ট করা হলো আর কি অন টপ। এটা আমরা যদি এটার মানে এক্সপ্রেশিয়া আমরা যদি মিনিংটা দেখি, যে given as a favor or from a sense of moral obligation rather than because of any legal requirement, মানে লিগাল রিকোয়ারমেন্টের বাইরে থেকে, এই যে 1 লাখ টাকা দেয়া হলো মনে করেন আপনার বাড়ি বানানোর জন্য, এটাও এক ধরনের এক্সপ্রেশিয়ার মধ্যে পড়ে। আবার আমরা ধরতে পারি এই যে টিপসের যে বিষয়টুকু আসলো, যদিও এটা যেহেতু খুব রেগুলার বেসিসে হয় যে বিষয়টা, ওইটা যদি ওইভাবে হয়, না হলে অতিরিক্ত কোনো টাকা আপনার এমপ্লয়ার আপনাকে দিল, বোনাস ছাড়াও অতিরিক্ত কোনো টাকা আপনার এমপ্লয়ার দিল, এক্সগ্রেশিয়া এটাকে মানে এটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে নেই, যেটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে নেই কিন্তু আপনাকে দেয়া হয়েছে। ক্লিয়ার কিনা? মোটামুটি ক্লিয়ার। তবে ফেস্টিভ্যাল অ্যানাউন্স আর বোনাস নিয়ে একটু দ্বন্দ্ব আছে, কালকে আগামী ক্লাসে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এবং বোনাস এর বিষয়টা আপনি জাস্ট ফেস্টিভ্যাল অ্যালাউন্স টার জন্য কোনো ফেস্টিভ্যালের এগেইনস্টেই দেয়া হয়, আর বোনাসটা যে কোনো সময় দেয়া হতে পারে, অনেক ধরনের বোনাস থাকতে পারে, তো এই বিষয়টা আপনার পার্থক্য হয়ে গেল। আপাতত আমরা এটুকুই দেখি, তবে আমরা যখন সরকারি আদেশভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে হিসাবটা করব, তখন আমরা এই জিনিসটা কাজে আসবে, কোনটা আমরা ফেস্টিভ্যাল অ্যালাউন্সে হিসাব করব, কোনটা বোনাসে হিসাব করব, এটা আমরা একটু আইডেন্টিফাই করব ইনশাআল্লাহ। তো কোনো কোয়েশ্চন আছে কিনা আলোচনা? আমি এই
সেটি শেয়ার করছি আপনাদের সাথে পেজটি। স্যার বোনাসটা কি এমন হয় যে অনেক সময় লাক্সারিয়াস গুড সেল করলে দেখা যায় হচ্ছে ওই এমপ্লয়িকে একটা ওই সেলের এগেইনস্টে 5% 10% হ্যাঁ, ওটাও বোনাসে আসতে পারে, ওটাও বোনাসে আসতে পারে। আবার আমরা ঈদ বোনাসও বলি, ঈদ বোনাস গুলো তো বোনাসে আসে। ফেস্টিভ্যাল অ্যালাউন্সও দিতে পারেন, বোনাসও দিতে পারেন। ফেস্টিভ্যাল অ্যালাউন্সটাকে আমরা বলছি এখানে সরাসরি, বাংলাটা বলা হচ্ছে এখানে উৎসব ভাতা। পারফরমেন্স বোনাস, তারপরে ইনসেনটিভ বোনাস, বোনাস তো এগুলো তো অনেক, সবই বোনাস। হ্যাঁ, অনেক ধরনের বোনাস আছে, এটাই আমি বলতে চাচ্ছি। বাট ফেস্টিভ্যাল অ্যালাউন্স এটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে যে আপনি 2টা ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেতে পারেন। বাট আমরা সরকারি আদেশভুক্ত যখন হিসাবটা করব তখন আমরা একটু ভাগ করব এটা কাজের সুবিধার্থে। এই 2টা টার্ম আমরা রাখলাম আপাতত। এই 2টা টার্ম আমরা সরকারি এমপ্লয়ির হিসাবে গেলে আমরা এই 2টা টার্ম একটু ইউজ করব কাজের সুবিধার্থে, একটু ভাগ করব। তো নেক্সট ক্লাসে আমরা যদি একটু ছুটি নগদায়ন এই বিষয়টা একটু শুনতে যাবো। ছুটি নগদায়নটা কি বিষয়, পলিসিতে বাংলাদেশ গভর্নমেন্ট পলিসিতে কেমন আছে এবং আমরা কেমন ইউজ করি। অনেক অর্গানাইজেশনের ছুটি নগদায়ন হয় না, সেক্ষেত্রে এটা কি ম্যান্ডেটরি কিনা বা নগদায়নের পলিসি থাকাটা আবশ্যক কিনা? গভর্নমেন্টের একটা পলিসি আছে, আপনার যে ছুটিগুলা আপনি বুক করেননি এটার জন্য আপনি ক্যাশ টাকা পাবেন, এটাই মেইন বিষয়। এটা সম্পূর্ণ অঙ্ক করযোগ্য ছুটি এটা নগদায়ন। কি বাৎসরিক হিসাবে স্যার না আপনার হ্যাঁ, এমপ্লয়মেন্ট শেষে? বাৎসরিক হিসাবে, এমপ্লয়মেন্ট শেষেও একটা হিসাব করা হয়। আবার কোন কোন প্রতিষ্ঠান আপনাকে, আপনি যদি ছুটি না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ আপনাকে কিছু এক্সট্রা পে করে এন্ড অফ দ্য ইয়ার, যে আপনি ছুটি এন্টাইটেলড ছিলেন এতদিন নেয়ার, আপনি নেন। এটা প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী। সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো ইয়ে আছে কিনা যে এটাতে কি নগদায়ন- লেবার অ্যাক্টে কোনো কিছু এটা আছে স্যার? শ্রম লেবার আইনে অ্যাক্টের দেখতে হবে, এটা শ্রম আইনে দেখতে হবে। এই বিষয়টা শ্রম আইনে দেখতে হবে যে স্পেসিফিক্যালি এই বিষয়ে ছুটি নগদায়নের বিষয়ে শ্রম আইন কিছু বলে দিয়েছে কিনা। এটা মনে হয় ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি থাকলে তো আমরা ব্যবহার হতো, আমরা জানতাম কোনো জায়গায়। সবখানেই ম্যান্ডেটরি হতো। ঠিক, এটা ম্যান্ডেটরি না আপনার, আমার মনে হয় স্যার এটা ইসের মতো, গ্র্যাচুইটির মতো, পিএফ এর মতো ম্যান্ডেটরি না। না, ম্যান্ডেটরি না, রাইট, ঠিক বলেছেন। তো ছুটি নগদায়নটা সাধারণত আমরা সরকারি ইয়েতে দেখি, রিটায়ারমেন্টের সময় দেখি। আবার কিছু কিছু প্রতিষ্ঠান ছুটি না নিলে তারা এন্ড অফ দ্য ইয়ার কিছু টাকা এটাতে ক্যাশ করে দেয়। বাট ইদানিং বেশ কিছু কোম্পানিতে এই ফ্যাসিলিটিস গুলো রাখতেছে স্যার, প্রাইভেট হ্যাঁ, এমএনসি সবকিছুতে। এগুলা থাকলে হয় কি, তখন ছুটি কম নেওয়ার একটা ইয়ে থাকে, প্রবণতা থাকে। বাট আপনাকে তো নির্দিষ্ট এতদিন ছুটি দিতে হবে, এটা শ্রম আইনে বলা আছে। আপনি যদি ছুটি না নেন তাহলে যে টাকা দিতে হবে এটা বলা আছে কিনা আমার জানা নেই, একটু শ্রম আইনটা দেখতে হবে এই বিষয়ে। ঢালি ভাই, হ্যাঁ, নেক্সট ক্লাসে স্যার একটু যদি আচ্ছা ঠিক দেখে আছে, বলতেন। ছুটি নগদায়ন বিষয়টা আমরা একটু দেখবো। ঠিক আছে, ল কি বলে আমার একটু এটাও জানা দরকার, আচ্ছা। কারণ মানে ছুটি নগদায়ন আপনার আপনি বাধ্যবাধকতা আছে কিনা। আছে কিনা, রাইট। হ্যাঁ, কোন অর্গানাইজেশন কি ইম্পোজ করা যাবে কিনা যে তুমি Right. এটা করতে হবে তোমার, নাহলে হবে না, এমন কিছু বিষয় আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। তো আর কোনো কোয়েশ্চন না থাকলে আমরা আজকের আলোচনা শেষ করতে পারি। আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা? না, আর কোশ্চেন নাই স্যার, থ্যাংক ইউ, ভালো শিখেছি আজকে। ধন্যবাদ। আজকে আমরা আজকের ক্লাসে আলোচনায় মূলত বেতন খাতে আয়ের, যারা সরকারি আদেশভুক্ত নন, আমরা সাধারণভাবে বেসরকারি বলে থাকি, তাদের বেতনের আয় থেকে আমরা কিভাবে ট্যাক্সেবল ইনকামটা বের করব সেটা আমরা জানলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সরকারি বেতন আদেশভুক্ত কারা আছেন এবং তাদের বেতনের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা জানবো। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।